হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা লাইভ ক্লাসে। আমরা প্রথমে একটু প্রতিদিনের মতো লাইভটা সেট করে দিব। ওকে, আই হোপ অল থিংস ওকে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা এবং আমরা সবাই দ্রুত জয়েন হওয়ার পর সবাই কেলেগা क्या बोल दिया मैंने? শুভ, এটা গালি না তো? দুপুরে এই কালকে কয় তারিখ? এই আরিফ ভাই, কালকে যতদিন থাকবে সবার আমার পক্ষ থেকে কালকে চলে আসিস দুপুরে। হালিয়ে দুপুরে চলে আস, ওকে। হ্যালো এভরিওয়ান, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, তারপর আমরা তোমাদের সাথে আলোচনা শুরু করব। কেমন? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। একটু জুম করলে ভালো হবে, একটু করে জুম করলে। ওকে, আচ্ছা, আমরা কারা যুক্ত হইতে পারছি একটু বলো, সবাই যুক্ত হয়েছে কিনা? তারপর বাইরের আওয়াজ আসতেছে কিনা একটু বলো, বাইরে একটু কথাবার্তা হচ্ছে, বাইরের কোনো আওয়াজ পাচ্ছ কিনা একটু বলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা? ও ভাই, তোরা মাথা মধ্যে বেরিয়ে এই আওয়াজ। আচ্ছা, আমার তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, বাট তোমাদের কি অবস্থা বলো, তোরা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না যে আমার নেটওয়ার্কে বেশি ডিস্টার্ব করতেছে কেন, আমি বুঝতেছি না এই অবস্থা কেন হয়েছে। আই ডোন্ট নো গাইস, বাট আমার একটু ডিস্টার্ব করতেছে এখানে। দেখতে পাচ্ছি এখানে তোমাদের কমেন্ট। ও, দেখতে পাচ্ছি, আমি তামান্না। আচ্ছা স্যার, আমাদের ইনভাইট করতে পারেন, কিছু মনে করবে না। আচ্ছা, তোদের কি জন্য? জি, সব ঠিক আছে, ওকে, ঠিক আছে না? আচ্ছা চলো, আজকে লেকচার 3। আমরা তোমার দ্বিতীয় অধ্যায়ের বক্তা উৎপাদকের আচরণ, এদের লেকচার 2 তে চলে আসছি। কেমন? তো আমরা বলেছিলাম এই দ্বিতীয় অধ্যায়, আমাদের যেটা দ্বিতীয় অধ্যায় আছে, এই দ্বিতীয় অধ্যায়কে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। আই হোপ তোমাদের সবার মনে আছে। আমরা এটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছি, ঠিক আছে? আমরা এটাকে 4টা স্টেপে ভাগ করছিলাম। একটা হচ্ছে উপযোগের স্টেপ, আর গুলো বলে দিছিলাম ভুলে কালকে। আরো 3টা স্টেপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাবো। এই উপযোগের স্টেপের অনেকগুলো পড়া আমরা পড়েছি, যেমন উপযোগের একটা বেসিক মানে ধারণা, উপযোগের যেটা বেসিক ধারণা। এরপর উপযোগের প্রকারভেদ পড়ছি, এরপর পড়ছি উপযোগের পরিমাপ পদ্ধতি পড়ছি, এরপর উপযোগের বিভিন্ন ধারণা পড়ছিলাম। গত ক্লাসে ধারণা পর্যন্ত পড়ছি। আজকে এই ধারণাটা আরেকটু ভালো করে বুঝবো, তারপর টিইউ এমইউ সম্পর্ক পড়বো। দেখো, আজকের প্রতিপাদ্য বিষয় মূলত টিইউ এমইউ সম্পর্ক এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।
ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আজকের আলোচ্য মূল বিষয়। ধারণাটা আমি তারপর একটু করে তোমাদেরকে মেমোরাইজ করব, তারপর বাকিগুলোতে যাবো। আমরা সবাই রেডি কিনা জাস্ট একবার রেডি হলে একটা রেডি লিখো, সবাই একটু যদি রেডি লিখে ফেলো তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারবো। স্যার কারো কমেন্টে রিপ্লাই জানা কেন, আমি তো জানি না কি সমস্যা হয়েছে। ওকে, সবাই রেডি কিনা একটু জাস্ট আমাকে বলো যে আমরা সবাই রেডি। আমি কারো রিপ্লাই দিতে পারি না। ওকে স্যার রেডি, রেডি বলছে একজন। রিপ্লাই দিতে পারো কি পারো না সেটা তো যায় না, বাট আমি আসলে বলতে পারবো না কেন পারতেছো না। আগে তো দেওয়া যায় তো বলা হয়, অনেকে আগে একজন আরেকজনকে অনেক কথা বলতাম, ওই তো একজন দিছে রিপ্লাই করা যায় তো দিছে একজন, দেখছো। আজকে ফার্স্ট লাইভ ক্লাস তোহা, ও মা ঘো, তুমি কি নতুন জয়েন করছো আমাদের পেজ পেছে? কে জয়েন করো, কখন জয়েন করো আমি নিজেও জানি না। এটা মাঝের মধ্যে কথা আমি বলি, বাট কখন কখন কে যে জয়েন করে আল্লাহ জানে। আমরা বেশি কথা কই এই জন্য ভাইয়া কমেন্টে রিপ্লাই বন্ধ করে দিয়েছে মনে হয়। আচ্ছা ওই জন্য। আচ্ছা রেডি, তাহলে রেডি হলে চলো, রেডি হলে চলো আমরা আবার একটু পড়া শুরু করি। আমরা গতদিনের যে আলোচনাটা ছিল সেখানে হচ্ছে আমরা নাদিয়াকে, ঠিক আছে, আমরা আমাদের যে নাদিয়া, কেমন নাদিয়াকে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করতেছে আমি, একটু লেডিস তো এরকম করে থাকবে, চুল বড় বড় থাকবে না নাদিয়া, হ্যাঁ। আচ্ছা, নাদিয়ার হচ্ছে খিদে লাগছিল, তাকে আমরা এই আপেল খাওয়াইছিলাম, ঠিক আছে, তাকে প্রায় 60টা আপেলের মতো খাওয়াইছিলাম, 60টা আপেল খাওয়াইছিলাম, এই 60টা আপেল খাওয়াইছিলাম 1 2 3 4 5 6 7। তো এই 60টা আপেলের মধ্যে, এই 60টা আপেলের মধ্যে বলছিলাম প্রত্যেকটা আপেলে 10 করে উপযোগ আছে, সমান উপযোগ আছে, সমান গুণ, সমান রূপ, সমান আকার, সবকিছু সমান, সবকিছু সমান। এখন এই নাদিয়া হচ্ছে প্রথম আপেলটা খাওয়ার পর, প্রথম আপেলটা খাওয়ার পর সে বললো স্যার এখানে 10-এ 10 উপযোগ আছে। দ্বিতীয় আপেল খাওয়ার পর সে বললো 8, তৃতীয় আপেল খাওয়ার পর সে বললো 6, তারপর 4, তারপর 2, তারপর 0, তারপর -2, এভাবে করে সে বলছিল। এই আপনারা একটু আস্তে আস্তে কথা বলেন, আপনারা একটু আস্তে কথা বলেন, ঠিক আছে। তাহলে সে 60টা আপেল খাইছে, 60টা আপেলের মধ্যে এই উপযোগগুলো পাইছিল, ঠিক আছে। দ্রব্যের বিভিন্ন একক, খেয়াল করো, দ্রব্যের বিভিন্ন একক ভোগ করছে, দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে এই উপযোগগুলো পাইছিল। তো আমরা বলছিলাম সে যে প্রথম উপযোগটা পাইছে, প্রথম একক থেকে যেটা পাইছে, প্রথম একক থেকে যেটা পায়, প্রথম একক থেকে যেটা পায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ, সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর দ্রব্যভোগের যে বিভিন্ন একক থেকে পাইছে, বিভিন্ন একক থেকে পাইছে, বিভিন্ন একক থেকে পাইছে, এদের সমষ্টি হচ্ছে, এদের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, এদের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। আর এই মোট উপযোগকে যখন আমি কয়টা খাইছি, এখানে 60টা খাইছি, 60 দিয়ে ভাগ করবো 4 আসবে, এর 4টাকে বলা হয় গড় উপযোগ। এটা হচ্ছে অ্যাভারেজ ইউটিলিটি, গড়ের হচ্ছে 4 করে পাইছে। আর প্রান্তিকটা হচ্ছে কিরকম, আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তো প্রান্তিক উপযোগ যখন ব্যাখ্যা করতে যাব, প্রান্তিক উপযোগ যখন ব্যাখ্যা করতে যাব তখন আমাদেরকে এট এ টাইম 2টা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, 2টা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে। আমি যদি বলি 60টাকে 28 পাইছে, এখান থেকে প্রান্তিক বলা যাবে না, প্রান্তিক বলতে গেলে আমাদের 2টা পয়েন্ট লাগবে, একটা 7, এর আগের পয়েন্টটা লাগবে 6, 6টাকে কত হচ্ছে মনে করো, 6টা এ যদি 30 হয় তাহলে একটা অতিরিক্ত খাওয়ার কারণে, দেখো একটা অতিরিক্ত খাওয়ার কারণে এখানে উপযোগটা কমে গেছে, কমে যাওয়ার কারণে এটা -2, যদি বেড়ে যেত +2 হইতো, ঠিক আছে, কমে গেছে যদি -2, এই -2টাই হচ্ছে প্রান্তিক। প্রান্তিক মানে পরিবর্তন, প্রান্তিক মানে হচ্ছে পরিবর্তন। আচ্ছা, এগুলো আমাদের গতকাল হচ্ছে কমেন্ট দিতে প্রবলেম হয়, হলেও হতে পারে। নাদিয়া কেন দিলে তো হয়। ও আজকে আপেল খাবি না, আজকে বার্গার খাবো। আচ্ছা, তাহলে কি বলছিলাম, এগুলো গত ক্লাসের আলোচনা ছিল, কাকে বলে থাকে বলে, এগুলো ছিল গত ক্লাসের আলোচনা। আজকে আমরা একটু উপরের লেভেল থেকে আলোচনা করবো, কেমন? যেমন আমরা এই জিনিসটা যখন তালিকা আকারে আনবো, তালিকা আকারে, তালিকা আকারে আনবো, তালিকা আকারে মানে কি, যখন আমরা বলবো তালিকা, তালিকা বললে এটা তালিকা থাকবে না, তখন এটা অর্থনৈতিক ভাষায় বলা হবে উপযোগ সূচি, উপযোগ সূচি, কেমন? উপযোগ সূচি। তো উপযোগ সূচিতে কি করে, দ্রব্যভোগের এককগুলাকে, দ্রব্যভোগের এককগুলাকে কিউ আকারে প্রকাশ করা হয়, আর মোট উপযোগটাকে, মোট উপযোগটাকে টিউ আকারে প্রকাশ করা হয়। তাহলে সে যদি, আমি যদি বলতাম সে 1 টাকা খাইছে, শুধু 1 একক, খেয়াল করো, 1 একক, 1 একক মানে কি বলতো, একটা আপেল খাইছে, শুধু একটা আপেল খাইলে, যদি বলতাম সে শুধু একটা আপেল খাইছে, উপযোগ হইতো 10। যখন বলবো 2 একক খাইছে, 2 একক মানে হচ্ছে দ্বিতীয় একক না, কিন্তু 2 একক মানে 2টা খাইছে, 2টা খাইলে এই 2টা মিলে হবে 18, ঠিক আছে। যদি বলি 3 একক তাহলে হবে 24, যোগ করলে 24। যদি বলি 4 একক হবে 28, যদি বলি 5 একক হবে 30, যদি বলি 6 একক হবে 30, যদি বলি 7 একক হবে 28।
ঠিক আছে, এটা মোট উপযোগ। এখানে কয়টা আপেল, এটা গত ক্লাসে আলোচনা ছিল। প্রশ্নে যদি এরকম মোট উপযোগ দেওয়া থাকে, দেখো আজকে আমরা কিন্তু পরীক্ষার ফরম্যাটে যাচ্ছি, প্রশ্নে যদি মোট উপযোগ দেওয়া থাকে, আমাকে যদি বলে যে গড় উপযোগ বের করো, গড় উপযোগ বের করো, গড় উপযোগ যদি বের করো, অথবা যদি বলে প্রান্তিক উপযোগ বের করো, এইউ অথবা প্রান্তিক উপযোগ, এমইউ, এগুলো যদি বের করতে বলে একদম সোজা, আমরা বলছিলাম গড় উপযোগ বললে গড় মানে হচ্ছে ভাগ, গড় মানে ভাগ। একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে গড় মানে ভাগ। কাকে ভাগ? মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ, মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ। 10কে 1 দিয়ে ভাগ করলে, দেখো 10কে 1 দিয়ে ভাগ করলে 10, ঠিক আছে। 18কে 2 দিয়ে ভাগ করলে 9। এগুলো এভাবে করে লিখবা না, শুধু 10 হয় লিখবা, তোমাদের বুঝার জন্য বলতেছি। 24কে 3 দিয়ে ভাগ করলে 8, তারপর হচ্ছে 7, তারপর 6, তারপর 5, তারপর 4। এটা হচ্ছে গড় উপযোগ। প্রান্তিক উপযোগটা কেমন? প্রান্তিক উপযোগ হচ্ছে, দেখো আমি যদি কিছু না খাইতাম, মোট উপযোগ হয়তো 0, একটা খাওয়ার কারণে এখানে 10 বাড়ছে, এই 10টা প্রান্তিক। এখানে আরেকটা খাওয়ার কারণে, দেখো একটা অতিরিক্ত খাওয়ার কারণে এখানে দেখো আগে ছিল 10, এখন হয়ে গেছে 18, তাহলে কত বাড়ছে? 8, এই 8টা হচ্ছে প্রান্তিক। দেখো 8 বাড়ছে, এখানে 8 বাড়ছে, এই 8 হচ্ছে প্রান্তিক। এখানে দেখো এখানে আরেকটা খাইছি, দেখো আরেকটা খাওয়ার কারণে এখানে দেখো 24 বাড়ছে না, কত বাড়ছে? 6 বাড়ছে, এই 6টা হচ্ছে প্রান্তিক। দেখো এখানে আরেকটা খাওয়ার কারণে এখানে কত বাড়ছে? 4 বাড়ছে, এই 4টা হচ্ছে প্রান্তিক। কেমন? এখানে আরেকটা খাওয়ার কারণে এখানে কত বাড়ছে? 2 বাড়ছে, এই 2টা হচ্ছে প্রান্তিক। এখানে আরেকটা খাওয়ার কারণে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে 0, তাহলে 0টা হচ্ছে প্রান্তিক। এখানে আরেকটা খাওয়ার কারণে এখানে কমে গেছে, এই জন্য -2টা হচ্ছে প্রান্তিক, -2টা হচ্ছে প্রান্তিক। তাহলে প্রান্তিকটা বের করতে হবে মোট থেকে, গড়টাও বের করতে হবে মোট থেকে। এই কথাটা মাথার ভিতরে স্পষ্ট করে রাখতে হবে। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। আমি তোমাদেরকে একটা বলে দিচ্ছি, প্রান্তিক বললে পরিবর্তন, বিয়োগ করে করে বের করতে হবে। আচ্ছা, প্রান্তিক বললে পরিবর্তন, বিয়োগ করে করে বের করতে হবে। বেশিরভাগ মনে রাখবা, আমাদের এখানে দুইটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের জন্য দুইটা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মোট উপযোগ, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এই দুইটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তোমরা যাতে যদি বলে প্রান্তিক বললে পরিবর্তন, মনে রাখবা প্রান্তিক বললে বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তোমাদের জন্য একটা নোট দিয়ে দিচ্ছে, কেমন? শর্টকাট নোট দিয়ে দিচ্ছি। যারা ভুল করার প্রবণতা আছে তারা সুন্দর করে লিখে নাও, ঠিক আছে? লিখে রাখো, প্রান্তিক বললে নোট দিয়ে লিখে রাখো, প্রান্তিক বললে পরিবর্তন, প্রান্তিক বললে কি? পরিবর্তন। পরেরটা থেকে আগেরটা বিয়োগ, মনে রাখবা। আর যদি বলে মোট বললে, মনে রাখবা মোট বললে যোগ বা সমষ্টি, ঠিক আছে? মোট বললে সমষ্টি, আড়াআড়ি যোগ, কেমন? আড়াআড়ি কথা কেমন রাখবা? আড়াআড়ি কেন? দেখো এই যে প্রথমে 10, এই 10-এর সাথে কোনাকুনি কিছু নাই, 10 বসে যাবে। আমি এখান থেকে বের করে দেখাচ্ছি, প্রান্তিক থেকে তোমাদের এদিকে মোটটা দেখাচ্ছি। দেখো এদিকে মোটটা দেখাচ্ছি, এই যে 10, কোনাকুনি কিছু নাই 10, এই যে কোনাকুনি, দেখো আড়াআড়ি মানে কোনাকুনি 18, কেমন? এই 18-এর সাথে কোনাকুনি যোগ 24। কেন কোনাকুনি বলছি? কারণ তুমি যদি আমি কোনাকুনি না বলি, দেখবা যে এখানে অনেকে এই দুইটা যোগ করে 14 লিখে। ভাই এখানে 14 লিখলে হবে না কিন্তু, প্লিজ 14 লিখলে কিন্তু ভুল হবে, 14 লিখে যাবে না। আড়াআড়ি বলছি, এটা 28, আড়াআড়ি 30, 28, কেমন? আড়াআড়ি যোগ, বা আড়াআড়ি কোনাকুনি যোগ করতে হবে। আমি কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি তোমাদেরকে, আমি আমাদের ইগো গ্যালারি বই থেকে তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি, তোমরা বাসায় অবশ্যই করার সময় প্র্যাকটিস করবা। আজকে অনেক জিনিস পড়াবো, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, চলো আমরা কুমিল্লার 21 সালের একটা প্রশ্ন দেখি। কুমিল্লা 21, আমরা দুই একটা প্রশ্ন সলভ করি, তারপর তোমাদের সাথে বাকিগুলোতে যাচ্ছি। আইসক্রিম বানাতে পারতেছি না, দেখছো? আইসক্রিমের আইসক্রিম হইতে পারে, আপেল হইতে পারে, কলা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কেমন? মোট উপযোগ দেওয়া আছে, মোট উপযোগ। কি কাছে এত কাশে কেন? 6 এত কাশাই কেন? আমি তো বুঝি না, কাশি আছে শুধু। 4, 7, 9, তারপর হচ্ছে 10, তারপর 9। আমাকে এখান থেকে বলছে প্রান্তিক উপযোগ সূচি বের করো। ওদের কি বলছে জানো? প্রান্তিক উপযোগ সূচি বের করো, প্রান্তিক উপযোগ কি বের করো? সূচি বের করো।
দেখি প্রান্তিক উপযোগটা বের করে আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের ভিতরে কে কে করতে পারো দেখি। তোমাদের স্মার্ট হইতে হবে স্যার, প্রান্তিক উপযোগ বের করতে বলছে যেহেতু সূচি মানে বের করতে বলছে, কেমন? প্রান্তিক উপযোগটা বের করো, 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের ভিতরে কে কে পারো দেখি। লাইভ চলাকালীন অবস্থায় কমেন্ট করতে পারতেছো না কেন? আমি তো বুঝতেছি না কেন হবে এরকম হওয়ার কারণ কি। এটা নেটওয়ার্ক ইস্যু হইতে পারে বা কোনো একটা কারণ হতে পারে। 1 মিনিট সময় দিচ্ছি, প্রান্তিকটা বের করো। মনে আছে কি বলছিলাম? প্রান্তিক বললে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা। আর মোট বললে কোনাকুনি যোগ, মোট বললে কোনাকুনি যোগ। প্রান্তিক বললে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, মোট বললে কোনাকুনি যোগ। কি বলছে? প্রান্তিক বলছে না? প্রান্তিক বললে কি পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করো দ্রুত। নাদিয়া হক এটা করতেছো তো? হ্যাঁ করো না। নাদিয়ার জন্য বসে আছো তোমরা? ছি নাদিয়ার জন্য বসে থাকলে হবে? তোমরা তাড়াতাড়ি করো। প্রান্তিক হচ্ছে 4 3 2 1 0। যাই তো, এই যে যাচ্ছে 4, একজন বলছে 4 3 2 1 0 -1। আচ্ছা, তোমরা যে বলছে তার সাথে একমত কে কে একটু ইয়েস লিখো। যাদের এরকম আসছে তারা একটু ইয়েস লিখো। 4 3 2 1 0 -1। ইয়াসিন বলছে, তামান্না বলছে, তারপর হচ্ছে ইয়াসিন বলছে। ইয়াসিন ও মেয়ে বলছিল মনে হয়। ইয়াসিন তোমার নাম কি বলছিলাম? মেয়ে তুমি, কিন্তু তোমার কি নাম বলছিলাম আমি ভুলে গেছি। বিনতি বলছে, বিনতে জাওয়াত, বিনতে জয়নাব বলছে। নাদিয়া বলছে। তাসনিয়া যেমন বলছে। তাসনিয়ার এখন আর নোট দেখি না, আগে কত সুন্দর নোট দিত, এখন দেখি না। দেখি তানজিদা রহমান দেন। নাদিয়া কি বলছে? ও আচ্ছা, 0 একটা দেয় নাই। মল্লিকা আক্তার বলছে 3 2 1 0 -1। 3 2 4 এটা লিখে দেয়। আচ্ছা, অনেকে বলছো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে পরেরটা থেকে আগেরটা বিয়োগ। এই যে 4, 4-এর আগে কিছু নাই, পরেরটা থেকে 0 বিয়োগ করলে 4, 7 থেকে 4 বিয়োগ করলে 3, বিয়োগ করলে 2। দেখো বের হয়ে গেছে, প্রান্তিক উপযোগ সূচি বের হয়ে গেছে। এবার আসো তোমাদেরকে আরেকটা দিচ্ছে। ফয়সাল আর হাতা হাঁড়ি বলে তো না বই খাতে কিতে। এরপর আসো 42 নম্বর, তোমাদের বইয়ের 42 নম্বর, কুমিল্লা 22। কুমিল্লা 22, সবগুলো কুমিল্লার ফার্স্ট আসতে গেল চোখ দিয়ে। দ্রব্যের একক দেওয়া আছে, আর হচ্ছে প্রান্তিক উপযোগ দেওয়া আছে। প্রশ্নটা খেয়াল করবা, আগে ছিল মোট উপযোগ, এখন হচ্ছে প্রান্তিক উপযোগ। কয়টা? 6টা। 1 2 3 4 5 6, 6টা দেওয়া আছে। 8 6 4 2। এটা সোজা পারবা। সিলেক্টটা দিচ্ছি, কুমিল্লা না, সিলেক্ট দিচ্ছি, সিলেক্ট 22। 6টা গাইছি কেমন? সব দেওয়া আছে রে ভাই, বলতেছি কি বলি উল্টা পাল্টা। আচ্ছা, সোজা সাথে দিয়ে দিল। 62 নম্বর দেখি, কুমিল্লাতে গুলো ফেলে কুমিল্লাতে আসছে হয়েছে, দেখছো? কুমিল্লাতে এসে 7টা পর্যন্ত গাইছে, এবং প্রান্তিক অভিযোগ দেওয়া আছে। তোমরা সব পারবা। 18 15 10 6 4 0 -4 বলছে মোট উপযোগ সূচি তৈরি করো। গ নম্বর বলছে মোট উপযোগ সূচি তৈরি করো। মোট উপযোগ সূচি তৈরি করো। ভাইয়া প্লিজ খেয়াল করবা, মোট বলছে না, এটা তো দেওয়া আছে কেমন? আমাকে বলছে কি মোট উপযোগ বের করতে বলছে। তাহলে মোট উপযোগ বের করো দ্রুত, মোট উপযোগ বের করো সবাই, মোট উপযোগ বের করো সবাই। দিচ্ছে 1 মিনিট, ক্লাস শেষ হলে ইনশাআল্লাহ সব একসাথে দিয়ে দেবো। ও ঠিক আছে, আমি এখানে কোনো কমেন্ট আসতেছে না। তোমার এখানে কমেন্ট যাচ্ছে না কেন? আমি ফেসবুকের সাথে কথা বলতেছি, ওয়েট করো। তাড়াতাড়ি এটা করো, শেষ করো। মোট উপযোগ বের করো। মোট বলে কি বলছিলাম? কোলাকুলি যোগ। দেখো 18 সাথে তো কোলাকুলি কিছু নাই, এটার সাথে তো কোলাকুলি কিছু নাই, তাহলে 18 বসে যাবে। কোলাকুলি যোগ করো। 8 5 13 33। 10টা 10ই তো দিছি আমি, নিজে বুঝতেছি না। 10
এটা 43, তারপর হচ্ছে 6 যোগ করলে হচ্ছে 49, 53 এবং 49। একটু মুছে আবার সুন্দর করে লিখি, কেমন ভুলভাল লিখতেছে বলে মনে হচ্ছে। 18, তারপর হচ্ছে তোমরা করছো কেউ? হ্যাঁ, আমার সাথে সাথে মিলছে দেখি। 33, 43, 43, 49, 53, 53, 49, 53, 53, 49। ওকে, কোলাগুলি যোগ। ওকে, গুড। এবার আসো, এখান থেকে আমি তোমাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। কেমন? আমি এটা ছোট করে দিই, এটাকে এক পাশে নিয়ে যায়। এখান থেকে আমাকে যখন বলবে এটা তো সূচি, দেখো এটা তো সূচি, হ্যাঁ সূচি, কেমন? এই ধরনের প্রশ্ন যদি থাকে উদ্দীপক থেকে আমাদেরকে প্রয়োগ অংশে মনে রাখবা। উপযোগ থেকে যদি উপযোগ যদি একটা টপিক হয়, খেয়াল করো, আমি তো উপযোগের একটা টপিক হিসেবে আলাদা করে আখ্যায়িত করছি না। এখানে তোমার 4টা টপিকের মধ্যে, এই 4টা টপিকের মধ্যে উপযোগ হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে 100% কোয়েশ্চেন থাকবে। নেভার লুজ ইউর হোপ। তুমি যদি কিছুই না পড়ো, শুধুমাত্র এই টপিকটা পড়ে গেলে, এই টপিক 1টা পড়ে গেলে তুমি 10 নাম্বার কমন পাবা। কেমন? উপযোগের টপিকটা কোনো মাইট দেওয়ার সুযোগ নাই। এই উপযোগ যদি একটা টপিক হয়, এই টপিকের যদি আমি প্রয়োগ অংশটা যদি খেয়াল করি, কেমন? প্রয়োগ অংশ গ নাম্বার প্রশ্নটা যদি খেয়াল করি, গ নম্বরে 2টাই প্রশ্ন বলে, শুধু 2টাই প্রশ্ন বলে। হয় তোমাকে বলবে মোট উপযোগ সূচি বা রেখা তৈরি করো, মোট উপযোগ সূচি বা রেখা তৈরি করো, অথবা তোমাকে বলবে প্রান্তিক উপযোগ সূচি বা রেখা তৈরি করো। কেমন? সূচি বা রেখা, হয় মোট উপযোগ বা প্রান্তিক উপযোগ। তাহলে আমি যদি মোট থেকে প্রান্তিক আর প্রান্তিক থেকে মোট, দেখো প্রান্তিক থেকে মোট, মোট থেকে প্রান্তিক, এগুলো যদি বের করতে পারি, এই দুইটা জিনিস আমার জন্য কিছু না। যদি সূচি বের করতে পারি, রেখাটা আরো সোজা। রেখাকার জন্য আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আগে দিচ্ছি, কেমন? রেখাকার জন্য 4টা স্টেপ, বর্ণনা লিখবা 4টা স্টেপ। রেখা একটা 4টা স্টেপ গুলো ফলো করো আমার সাথে সাথে, পাশে একবার একদম সোজা। প্রথমে আমরা ট্রিও আঁকতেছি, এই যে ট্রিও আঁকতে বলছে, যদি ট্রিও আঁকতে বলতে মোট উপযোগ রেখা আঁকতে বলে, তাহলে ট্রিও আঁকতে হবে। ট্রিও আঁকতে গেলে প্রথমে একটা লম্ব, একটা ভূমি আঁকতে হবে, কেমন? নিচে সবসময় কিউ, আর উপরে যেটা আঁকতে বলে সেটা। উপরে যদি টিও আঁকতে বলে, দেখো মোট উপযোগ রেখা আঁকতে বললে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ বলে প্রান্তিক উপযোগ। কয়টা গাইছে দেখো তো, এখানে 7টা গাইছে। তাহলে এখানে 7টা বিন্দু দাও, 7টা বিন্দু দাও। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা টপিক, ঠিক আছে? 7টা একক পাইছি। এবার দেখো মোট উপযোগের দিকে খেয়াল করো, মোট উপযোগের সর্বোচ্চটা দেখবা, সর্বোচ্চ। এখানে সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা হচ্ছে আবার 53, সর্বোচ্চ মানটা হচ্ছে 53। আমি যখন আঁকতে যাব, আমি যখন এখানে 53টা আঁকতে যাবো, আমাদের সর্বোচ্চ মানটা খেয়াল করতে হবে, কেন? সর্বোচ্চ মানের পর্যন্ত আমাদের কতগুলো বিন্দু দিতে হবে। বিন্দুগুলো কিভাবে দেয় দেখো, আমি 53 পর্যন্ত যেহেতু যেতে হবে, সেহেতু 5 5 বা 10 10 করে যেতে পারি। তাহলে আমি 10 10 করে যাই, তাহলে 60 পর্যন্ত যাইতে পারি। তাহলে 10, কেমন? 20, 30, 40, 50, 60, 60 পর্যন্ত আমি 6টা বিন্দু নিচ্ছি। দেখো বিন্দু নিচ্ছি কিন্তু মান বসায় নাই। আবার কি কি লাগবে দেখো তো, 18 লাগবে। 18টার পজিশন কোথায়? 10 20, তাহলে 20 যদি এটা হয়, 18 পজিশন হচ্ছে এই জায়গায়, এই 18টা লিখবো, বাকিগুলো লিখার দরকার। 33 দরকার, 33 কোথায়? 10 20 30, 33 হচ্ছে তার একটু করে উপরে হবে, এই যে এখানে 33। 43টা কোথায়? এটা যদি 40 হয়, 43টা হচ্ছে এই জায়গায় হবে, 43টা জায়গায়। 49টা কোথায়? 49টা হচ্ছে 50-এর এই দিকে হবে, 49। তারপর হচ্ছে তোমার 53টা কোথায় হবে? এই 53টা হবে এই জায়গায় করে, 53টা হবে। তাহলে যেগুলো লাগবে সেগুলো লিখলাম, যেগুলো লাগবে না সেগুলো লিখলাম না। কিন্তু বিন্দুগুলো আগে দিচ্ছি কেন? বিন্দুগুলো দিচ্ছি যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি পজিশনটা কোথায় কোথায় হবে সেটা। এই জন্য 10 10 করে আগে বিন্দু দিচ্ছি 6টা। এরপর যেটা যেটা লাগবে সেটার পজিশনটা খেয়াল করবা। দেখো এটা হচ্ছে আবার 18 লাগবে। 18টা কোথায়? 10-এর ভিতরে নাই নিশ্চয়, 20-এর ভিতরে আছে। 20-এর কোথায় থাকবে? তাহলে 1 2 3 4 এরকম 20টা ফোঁটা দিয়ে তো হয়েছে।
তাহলে 18 পজিশনটা হয়তো 20-এর একটু করে দিতে হবে, এভাবে করে অনুমান করে দিবা আর কি সমস্যা নেই। এটা এবার রাখবা সুন্দর করে, জাস্ট কি করবা, ওই যে একটা গেলে কত দেখো, একটা যদি খাও তোমার উপযোগ কত 18, তাহলে একটা থেকে এই 18তে উপযোগ এ বিন্দুতে হবে। দুইটা গেলে কত 33, তাহলে এই যে দুইটা খেলে এই যে 33 কেমন। তারপর তিনটা গেলে কত, তিনটা গেলে হচ্ছে 43, এই যে তিনটা গেলে এই যে 43 কেমন। তারপর চারটা গেলে কত 49, এই চারটা গেলে, পাঁচটা গেলে কত 53, এই যে পাঁচটা গেলে 53, ছয়টা গেলে কত তাও 53, এই যে 53 থেকে দৌড় দিবা, আবার 6-এর উপর লাভ দিবা। কারো যদি ইচ্ছা হয় এখান থেকে ডাকটা দিবা, আবার নালে এখান থেকে এখানে একটু করে কেটে দিলেও হচ্ছে। ভুল করবা দেখে তো, এই যে পয়েন্ট গুলো খেয়াল করবা প্লিজ, পয়েন্ট গুলো খেয়াল করবা, আমার এই পয়েন্ট গুলাই হচ্ছে মূল কথা। 53 গেল, এবার লাস্টে 49 কোথায় এই জায়গায়, এটা আমি জাস্ট এভাবে করে একটু ডিজাইন করে দিতে পারি কেমন, এই বিন্দুটা আলাদা ডিজাইন করে দিতে পারি। কি রে ভাই আমার এত কাশি আসতেছে কেন। তাহলে আমি যদি এগুলোকে এ বি সি ডি ই এফ জি নাম দিয়ে দিই, তাহলে এর সাথে বি এর যোগ, বি এর সাথে সি এর যোগ, সি এর সাথে ডি, ডি এর সাথে ই, ই এর সাথে এফ, এফ এর সাথে জি যোগ করলে যে রেখাটা পাচ্ছি সেটা টি। মনে রাখতে হবে প্লিজ, মনে রাখতে হবে এই রেখাটা মূল বিন্দু থেকে যাবে কেমন, মূল বিন্দু থেকে যাবে। টিউ রেখাটা স্বাভাবিকভাবে মূল বিন্দু থেকে শুরু হবে। টি জাতীয় টোটাল জাতীয় রেখাগুলো মূল বিন্দু থেকে শুরু হয়। কিছু ব্যতিক্রম আছে, যেমন টিএফসি একটু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম থাকলেও টি জাতীয় রেখাগুলো মূল বিন্দু থেকে শুরু হবে। তাহলে দেখো এটা টিউ রেখা, এটা বড় বড় মান দিয়ে আঁকে দেখাচ্ছি কেন, তোমাদের কনফিউশন না থাকে কেমন। তাহলে টিউ আঁকলাম, যদি এটা করতে বলে টিউ রেখা যদি আঁকতে বলে এটা আঁকবো, এটার আগে কাকে বলে বলবো, টিউ কাকে বলে, রেখা, তারপর হচ্ছে ব্যাখ্যা কেমন। আমাকে একটু বলো যে চিত্রের ব্যাখ্যা কয়জনে পারো, চিত্রের ব্যাখ্যাগুলো লিখতে কয়জনে পারো একটু বলো তো, কারা কারা পারো, কারা কারা পারো না একটু কমেন্ট করো তো, পারলে এস লিখো, না পারলে নো লিখো। তোরা কথা বলতেছ, ও মা রে সায়া রে আরিয়ান তো ক্লাসরুম নাই, তো আড্ডাখানা হয়ে গেছে, কি টেস্ট পরীক্ষা কে কি করছে সেটা নিয়ে গপ মারতেছে এখানে, ওইসে জিপিএসকে। ওরে বাবা, তোমাদের একটা রুম খুলে দিই, ওই রুমের মধ্যে সবাই জুমে একটা জুম মিটিং একটা রুম খুলে দিই, জুমের মধ্যে গিয়ে একজন একজনের সাথে গল্প করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমাদের এমন ফ্রিডম দরকার। পারি এক্সামের সময় কি গ্রাফ পেপার, না এক্সামের সময় কোনো গ্রাফ পেপার দিবে না, এগুলো পুরোপুরি সাদা কাটায়, একটা পুরোপুরি সাদা কাটায়, পুরোপুরি সাদা কাটায়। পার ওম আগো, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, এমন কোন ব্যক্তি দেখতেছি না যে কিনা নো লিখতেছে। কিরে ভাই আমি আসলে এত ভালো পড়াই তোমাদেরকে নাকি তোমরা ভালো পড়ো? সাইয়া সবাই বলতেছে পারি, পারি না একজন তো বলে নাই। আচ্ছা যারা পারো না তারা ব্যক্তিগতভাবে তাহলে মেসেজ দিয়ে আমি একটা লিখে দিলে বুঝতে পারবা। আচ্ছা চিত্রের ব্যাখ্যাটা লিখা শিখালাম। এবার যদি বলে তোমাকে, দেখো আমি তোমাকে আর একটু ছোট করে এটা আর একটু পরে তুলে দিচ্ছি। যদি বলতো যে প্রান্তিক উপযোগ আঁকো, প্রান্তিক উপযোগ কেমন, যদি প্রান্তিক উপযোগ বলে, প্রান্তিক উপযোগ বলে, তাহলে এই দেখো একটা লম্ব দিলাম, একটা ভূমি দিলাম, এখানে ও কিউ আর এখানে হচ্ছে এমইউ। যদি বলে যে প্রান্তিক, তাহলে প্রান্তিক মানে কি এমইউ, এমইউ আঁকতে বলে এমইউ পরে। খেয়াল করো যে এমইউ এখানে সর্বোচ্চ কত, এমইউ সর্বোচ্চ হচ্ছে 18, 15, 10, 6, 4, 0, -4, সর্বোচ্চ 18, এবং সর্বনিম্ন ঘটনাটা হয়েছে কোথায় জানো, সর্বনিম্ন একটা -4 পেয়ে গেছে। এই দাগের মধ্যে 18 উঠতে কোনো সমস্যা নাই, এবং এই দাগের মধ্যে সর্বোচ্চ কত মান সেটা আমরা বলতে পারবো না, কেন সর্বোচ্চ 1 লক্ষ 2 লক্ষ ধরা যাবে, সর্বনিম্ন এতটুকু পর্যন্ত জিরো আসবে। দেখো এতটুকু পর্যন্ত জিরো পর্যন্ত আসবে, জিরো আসবে, কিন্তু -4-এর জন্য কি করতে হবে জানো, -4-এর জন্য আমাদেরকে একটু করে নিচে আসতে হবে, কারণ -4-এর গভীরতা আরো নিচে। ঠিক আছে, তুমি যদি উপর থেকে লাভ দাও, এটা দাগ, এটা দাগ, তুই এই জায়গায় আসছ কেমন, এটা তুই ওখান থেকে যদি লাভ মেরে আত্মহত্যা করতে চেষ্টা করস, এই জায়গায় পড়বি তুই, এই জায়গায় পড়লে এটা জিরো। তুই যদি বলো যে না স্যার আমি মাটির নিচে ঢুকে যেতে চাই, তাহলে আমার দাগটাকে আরেকটু নিচে কাট দিতে হবে, এই দাগের নিচেই হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস চিহ্নটা নিচে থাকবে, তাহলে সংখ্যা রেখায় মাইনাসের জন্য একটু নিচে আসতে হবে। তাহলে সর্বোচ্চ 18, তুমি 5 করে যেতে পারো,
2 2 করে যেতে পারো, 4 4 করে যেতে পারো, তোমার ইচ্ছা। 5 করে যায়, 5 করে গেলে কতটুকু যেতে পারো? 20 পর্যন্ত যেতে হবে। তাহলে 5, আহা কি করলাম আমি, ও এটা মুছে বলছে, এটা রয়ে গেছে। খেয়াল করো, আমি যদি বলি যে 5, আমি বিন্দুগুলো দিচ্ছি 10 15 20, কেমন 20 পর্যন্ত বিন্দু দিলাম। লাগবে কত? লাগবে 18। দেখো যেটা যেটা লাগবে সেটা সেটা দিব। লাগবে 18, এই 18 নিলাম। 18 পজিশনটা খেয়াল করলাম, 5 10 15, এই যে 15 পজিশনটা ঠিক রাখলাম। 10 5 10, এই 10 এর পজিশনটা ঠিক রাখলাম। লাগবে 6, এই তাহলে 6 এর পজিশন এখানে। লাগবে 4, 4 এর পজিশন এখানে। কেমন পজিশন গুলো ঠিক রাখছি। এরপর লাগবে 0, 0তে এই জায়গায় মূল বিন্দুতে, ওই যে বললাম লাভ দিলে 0 পর্যন্ত আসবে। এরপর হচ্ছে -4, -4 হলে এটা যদি -5 হয়, এটা -4, ঠিক আছে। এটা যদি -5 হয়, একটু করে উপরে -4, ঠিক। এটা নিচে একটা কোনো ফ্যাক্টর, নিচে একটা ইচ্ছা মতো ধরা হবে। কয়টা গাইছিলাম? 60টা গাইছিলাম, তাহলে এখানে 60টা দাগ হবে। 1 2 3 4 5 6 7, 60টা দাগ হয়েছে। এবার দেখো একটা গাইলে 18, দেখো একটা গাইলে 18, ভুল করবা না কেমন। একটা গেলে 18, চলো আঁকার চেষ্টা করি। একটা গেলে বলো 18, এই যে একটা গেলে 18, এখানে তুমি চাইলে একটা বসাতে পারো। একটা গেলে 18, এই বিন্দুটা খেয়াল রাখবে, এখানে বিন্দুটা খেয়াল রাখবে। দুইটা খেলে হচ্ছে 15, তাহলে দুইটা খেলে হচ্ছে এই 15 থেকে 2। দেখছো আমি ওই 5 10 সিজিবিজি না করার কারণে আমি এক্সাক্ট মানগুলো দেখতে পাচ্ছি। তোমরা হয়তো অনেকে এইভাবে এখানে 10 20 30 40 50 50 60 এভাবে করে মানগুলো লিখে দেখো, তখন হিজিবিজি হয়ে যায়, হিজিবিজি হয়ে যায়। যে মানটা দরকার সেটা চোখ দিয়ে দেখতেছে না, এখন চোখ দিয়ে দেখা যাচ্ছে। যেটা যেটা দরকার একদম এক্স্যাক্টলি দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে 10 দেখতেছি, 3টা গেলে 10 একদম স্পষ্ট দেখা যাচ্ছে। 4টা গেলে 6 স্পষ্ট দেখা যাচ্ছে। 5টা গেলে 4, এই যে 5টা গেলে 4 স্পষ্ট দেখা যায়। 6টা গেলে 0, এই দেখো এই জায়গায় খেয়াল করো, আমি খাইছি কিন্তু উপযোগ পাই নাই। দেখো এই খাইছি, এই 6টা খাইছি, এই জায়গায় বিন্দু হবে। 6টা খাইছি কিন্তু উপযোগ পাই নাই। উপযোগ পেলেও উপর উঠতো, উপযোগ পেলেও উপর উঠবে না, এটা এই জায়গায় থাকবে, 6 জায়গায় থাকবে। এই যে 6টা গেলে 0, এই জায়গায় অনেকে ভুল করে, প্লিজ 0টা খেয়াল করো। 0টা 6 এককে, এই 6 এর উপরে বিন্দু হবে। এরপর দেখো 7 এককে -4, এই যে -4 থেকে এই যে 7, এই জায়গায় বিন্দু। তো এই জায়গায় তোমরা ভুল না করার জন্য এ বি সি ডি ই এফ জি, এই জায়গাগুলো ভুল করবা না। এফ বিন্দুটা অনেকে ভুল করে, বারবার বলে ইচ্ছে অফুল, এফটা ভুল করার চান্স বেশি, সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট এফ পয়েন্ট। চলো আমরা এবার যোগ করে দিচ্ছি, এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি, ডি এর সাথে ই, ই এর সাথে এফ, এফ এর সাথে জি, ঠিক আছে। ওই ছোটবেলায় যেটা করতাম কি, আর প্লাস জে, রাহুল প্লাস জেসমিন, এভাবে করে যোগ করে দিতে না একজনের সাথে একজনের। এখন এখানে এ এর সাথে বি এর যোগ, বি এর সাথে সি এর যোগ, সি এর সাথে ডি এর যোগ, ডি এর সাথে ই, ই এর সাথে এফ, এফ এর সাথে জি, যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমি রেখা, ঠিক আছে। ছোটবেলায় যেভাবে যোগ করতাম, হ্যাঁ, এস প্লাস এস, শুভ প্লাস সাদিয়া, এরকম করে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। এরকম করে এর সাথে বি, বি এর সাথে সি যোগ করলে যে রেখাটা বাবা, তার নাম হচ্ছে এমইউ রেখা। আচ্ছা তাক আজকে হ্যাঁ, আমার নিজেরটা দেখাচ্ছে। আচ্ছা ওয়েট কর। আচ্ছা অনেকে প্রশ্ন করে, স্যার স্যার এটা কি এরকম ব্যাখ্যা হইতে পারবে? একটু করে ব্যাখ্যা হইতে পারবে? হতে পারবে, তবে রেখাটা স্বাভাবিকভাবে এরকম সোজা থাকার কথা, সোজা থাকার কথা। এখন চিত্রের সাপেক্ষে, প্রয়োগের সাপেক্ষে একটা ব্যাখ্যা দ্বারা হলেও সমস্যা নেই। স্কেল দিয়ে যোগ করবা, কেমন? তুমি স্কেল দিয়ে যোগ করবা, যেদিকে যায় সেদিকে। অনেক সময় এটা একদম সোজা নিখুঁত ভাবে সোজা চলে আসে, অনেক সময় এরকম একটু করে আঁকা বাঁকা হইতে পারে, একটু করে এরকম আঁকা বাঁকা হইতে পারে, কোনো সমস্যা নেই, ভয় পাইও না। কেমন? ভয় পাইও না, অনেক সময় ভয় পাও। তাহলে তোমাদের টিউ রেখা আঁকি দেখলাম, এমইউ রেখা আঁকি দেখলাম, টিউ রেখা এমইউ রেখা এগুলা এঁকে দেখলাম, এগুলা এঁকে দেখা ফেললাম। ব্যাখ্যা তোমরা পারো বলতেছো, তাহলে ব্যাখ্যাটা নিয়ে আমাদের আর কোনো প্যারা নাই, ব্যাখ্যা দিয়ে প্যারা নাই। আমাদের সব থেকে এখন যে প্যারাটা আমাদের খাইতে হবে সেটা হচ্ছে টিউ এবং এমইউ সম্পর্ক, যেটা আমি বলছি আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে। আজকে হচ্ছে বড় লোক হয়ে গেছে বুঝছে ওরা। টিউ ও এমইউ সম্পর্ক, টিউ ও এমইউর কি বলতো সম্পর্ক বা পার্থক্য, জায়গায় বলা থাকে, এইটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। প্লিজ কথা বলো না ও ভাই, তোমরা এই দেখো আমি 18 থেকে লাভ দিব, একে এসে তাম্মু। শুনো তোমরা যে কথা বলতেছো, দেখো সবার তো সব রকম না, কেমন? তোমরা 2-3 জন না বন্ধু বান্ধব হয়েছো এখানে, তোমরা মনে করো যারা সিলেক্ট থেকে ক্লাসরুমে যুক্ত হয়েছে,
সিলেট নাদিয়া সিলেটের না, মনে করো যে তোমরা দ্বিতীয় এক কলেজের আছো, তোমরা বন্ধু বান্ধব, তোমরা নিজের আড্ডা দিবে, স্বাভাবিক কথা বলবে একজনের সাথে একজন। তোমরা যদি এরকম আড্ডা দিতে হয়, বলবা যে স্যার চলেন আমরা সবাই আড্ডা দিই, আমি একটা কল দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আসবা, ভিডিও কল দিবা বা অডিও কল দিবা, দিয়ে আমাদের সাথে আড্ডা করবে, একজনের সাথে একজন বলবো, কেমন? কিন্তু এখন তুমি এখানে যদি কমেন্ট করতে থাকো, দেখা যাবে যারা হচ্ছে মনে করো তোমার বন্ধুরা, অনেকে তো খুব সিরিয়াস, কেমন ক্লাসরুমে মনে করো যে একটু পড়ালেখা করবে, এই তো দুষ্টামি পছন্দ তেমন একটা করতে চায় না। এক একজনের এক এক হ্যাবিট, ঠিক আছে? আমি যখন কলেজে ছিলাম কিছু সময় আমি সিরিয়াস ছিলাম, আবার কিছু সময় জার্গবি ছিলাম, তো এক এক সময় এক এক রকম। তো আমি যখন মনে করো আজকে এখন ক্লাসে ঢুকলাম, আমি সিরিয়াস হয়ে ঢুকছি, এখন তোমরা উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এগুলো দেখে আমার বিরক্ত লাগতেছে। তাহলে গালি কি তোমাকে দিচ্ছে? না, বলবো আমাকে দিবে, বলবো যে স্যারে বুং বাং ফোলাফান গুলো করতে আনছে, বস্তির ফোলাফান গুলা এভাবে করে বললে তো তোমাদের বললে আবার খারাপ লাগবে না? হ্যাঁ, আবার খারাপ লাগবে, তোমাদেরও লাগবে, আমারও লাগবে। সো এই জন্য বলতেছি তোমরা উল্টাপাল্টা কমেন্ট করবে না, যেটা প্রয়োজন ওটা লিখো, যেটা প্রয়োজন সেটা লিখো। আমি যখন দশমে ছিলাম, আমাদের স্কুলে একজন স্যার দেখছো বুক বাং কমেন্ট করে দে, মানামের জন্য বাজে না দিয়ে ভিটামিন দে। টিও এবং আমির সম্পর্ক, এই টিও এবং আমিওর 6টা সম্পর্ক আছে, আমার রাখবা 6টা সম্পর্ক আছে, তাদের মধ্যে 3টা সম্পর্ক বৈধ আর 3টা অবৈধ, নাকি না ওইরকম কিছু না, আসলে 3টা সম্পর্ক সূচি থেকে বলা যাবে, সূচি থেকে বলা যাবে, আর 3টা সম্পর্ক উজ্জ অবস্থায় দেখা যাবে না, কিন্তু প্রয়োজন সাপেক্ষে আসবে। 3টা সম্পর্ক উজ্জ অবস্থায় থাকে, উজ্জ অবস্থায় থাকে, আর 3টা সম্পর্ক সরাসরি দেখা যায়, দেখা যায়। যেমন আমি তোমাদেরকে একটু আগের থেকে দেখা, আমি এখান থেকেও দেখাতে পারতেছি, আমাকে যেখান থেকে বলুক না কেন, আমি দেখবো বেশিরভাগ ক্ষেত্রে তোমার 3টা সম্পর্ক আমরা সূচি থেকে দেখে ফেলতে পারি বা রেখা থেকে দেখে ফেলতে পারি। যখন টিও এবং আমির সম্পর্ক বলবে, দেখো যখন টিও এবং আমির সম্পর্ক লিখতে বলবে তখন ওদেরকে একসাথে করে রাখতে হবে। দেখো আমি তো এদেরকে আলাদা আলাদা করে রাখছি। যখন সম্পর্কের কথা বলবে, সম্পর্ক মানে তো তুমি দূরে আমিও দূরে এরকম হবে না, ঠিক আছে? তুমি আমার অনলাইনে এমনিতে ইউটিউবে ফ্রি ক্লাস করলে হবে না, আমার কোর্সে ভর্তি হলে তোমার সাথে আমার সম্পর্কটা তৈরি হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীর, কেমন? এমনিতেও হবে, তবে তোমার সাথে আবার কথা বলার সুযোগ আছে বা তোমাকে পরিচিত হওয়ার একটা সুযোগ আছে, এটা শুধুমাত্র পেইড বেচে যারা আছে তাদের সাথে হচ্ছে, কেমন? বাকিদের সাথে হচ্ছে না। তো এটা হচ্ছে পার্থক্য। তো একই সম্পর্ক হইতে গেলে কি হইতে হবে? কাছাকাছি একজনের সাথে একজন থাকতে হবে। এই যে টিউর সাথে অ্যামিউর সম্পর্ক একসাথে যখন বলবো তখন ওদেরকে একসাথে করে রাখতে হবে, টিউ এবং অ্যামিউ একসাথে রাখতে হবে। তাহলে আমরা কত করে দিব? তখন আমরা 10-10 করেও দিতে পারি, হ্যাঁ 10-10 করে দিতে পারি। যেমন আমরা নিতে পারি 10, 20, 30, 40, 50, 60, কেমন? মনে করো আমি এই বিন্দুগুলো দিলাম। এখন তুমি যখন একসাথে চিত্র আঁকবা, আশা করি তোমরা সবাই পারবা, দেখবা টিউটা এরকম করে উপরের দিকে যাচ্ছে, টিউটা উপরের দিকে যাচ্ছে, আর অ্যামিউটা ঠিক এখান থেকে এইদিকে নিচে চলে আসছে, অ্যামিউটা এখানে চলে আসছে। দেখবে চিত্রটা দুইটা একসাথে আঁকলে জিনিসটা এরকম হবে। তোমরা বসে বসে আঁকবা, আস্তে আস্তে আঁকবা। এই যে এটা তো টিও আঁকা আছে, আমি চাইলে এখান থেকে তোমাদেরকে আমিও আঁকি দেখাতে পারি। দেখো আমাদের অলরেডি টিও একটা আঁকা আছে না, আমাদের অলরেডি একটা টিও আঁকা আছে না, আমি এখান থেকে তোমাদেরকে অ্যামিউটা এঁকে দেখাই, একটু করে বড় করে দিচ্ছি, তাহলে আমরা অ্যামিউটা এখান থেকে দেখে ফেলতে পারবো, আমাদের আর কষ্ট করে আঁকার দরকার নাই, কেমন? খুব সুন্দর করে এঁকে ফেলতে পারবো এখান থেকে। জাস্ট কি করতে হবে আমাকে এখানে, ওহো আমি কি করলাম, এটা আমিও বোকার মতো একটা কাজ করলাম, একটু করে ক্লিয়ার হোক, ক্লিয়ার হলে ওকে ক্লিয়ার হয়েছে। দেখো আমি জাস্ট কি করবো, আমি এখান থেকে অ্যামিউটা আঁকবো, অ্যামিউটা আঁকার জন্য নিচে একটু আসতে হবে, আমাকে একটু নিচে আসতে হবে। নিচে কোথায় আসতে হবে স্যার? এই যে নিচে, দেখছো বোর্ডে এক ডিস্টার্ব করা শুরু করছে, আবার আমার সাথে বোর্ডে এক ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে। চলো এটা মুছে দিলাম, এটা মুছে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে একে একটু করে দিচ্ছি আলো, টিও এবং অ্যামিউ একসাথে থাকতেছে, টিও আঁকা শেষ। এবার কি করবো? অ্যামিউর জন্য কত লাগবে? 18 আইডেন্টিফাই করা আছে, লাগবে কত? 15। তাহলে এটা যদি 18 হয়, 15টা হচ্ছে এই জায়গায়, 15টা হচ্ছে এই জায়গায়, লাগবে 10, 10টা আইডেন্টিফাই করা আছে, 10টা আইডেন্টিফাই করা আছে, লাগবে 6, এই যে 6 এখানে, 4 এখানে, -4 এখানে, কেমন? আইডেন্টিফাই করা আছে। তাহলে 10 হলে 1, এই 2 হলে 15, 3 হলে 10, 4 হলে 6, এটা হলে 4, এটা হলে 0, এটা হলে -4, এখানে হবে। এখান থেকে এখানে, 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 এই আমি দেখছো একসাথে আঁকছি, একসাথে গেছি, কত সুন্দর না দেখতে? কি সুন্দর লাগতেছে একদম, হ্যাঁ কি সুন্দর লাগে একসাথে আঁকলে। এই যে একসাথে চিত্রটা আঁকবা, তার আগে কি করতে হবে? তোমার টিউ এবং টিউর সংজ্ঞা দিতে হবে। মোট উপযোগ কাকে বলে? কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে।
প্রান্তিক উপযোগ কাকে বলে? দ্রব্যের এক একক ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। সংজ্ঞা দিবা, চিত্র আঁকবা। এরপর কি করবো? এরপর হচ্ছে সম্পর্কগুলো লিখবো। সম্পর্কগুলো লেখার জন্য আমরা এই জায়গায় একটু ফোকাস করি। দেখো তিনটা সম্পর্ক, আমরা তিনটা সম্পর্ক এখান থেকে একদম সরাসরি দেখবো। কেমন দেখবো দেখো তো, এইগুলো দেখো, এইগুলো দেখো, এইগুলো দেখো, এইগুলো দেখো। কেমন? আমি যদি বলি এটা কেমন, এরা হচ্ছে ধনাত্মক, তোমাদেরকে জিজ্ঞেস করে সময় নষ্ট করতেছে না। এ কেমন, এ হচ্ছে শূন্য। ও কেমন, ও হচ্ছে ঋণাত্মক। অবশ্যই বুঝে গেছো কি বলতে যাচ্ছি। এখান থেকে প্রশ্ন হতে পারে প্রান্তিক উপযোগ কত প্রকার? মনে রাখবা প্রান্তিক উপযোগ হচ্ছে 3 প্রকার। সবাই একটু কমেন্ট করো প্রান্তিক উপযোগ কত প্রকার। সবাই একটু কমেন্ট করো প্রান্তিক উপযোগ কত প্রকার। 3 প্রকার, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। তাহলে প্রান্তিক উপযোগ কি ধনাত্মক হতে পারে? হ্যাঁ হতে পারে। প্রান্তিক উপযোগ কি শূন্য হতে পারে? অবশ্যই হতে পারে। প্রান্তিক উপযোগ কি ঋণাত্মক হতে পারে? অবশ্যই হতে পারে। প্রান্তিক উপযোগ 3 প্রকার। Ladies and gentlemen, আমাদেরকে প্রথমে মুখস্থ রাখতে হবে প্রান্তিক উপযোগ 3 রকম হতে পারে, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক, যে কোনো রকম হতে পারে। আচ্ছা, যদি পারে তখন কি হবে? দেখো যদি পারে তখন কি হবে। 1 নম্বর সম্পর্কটা বলছি, 1 নম্বর সম্পর্কটা ভালো করে খেয়াল করবো। সম্পর্কের কথা বলতেছি, কেমন? চোখ যদি তুমি যায় তাহলে সম্পর্ক বদলে যাবে একটি পলকে। এই জন্য সম্পর্কটা ভালো করে খেয়াল করো। ও যখন দেখো 4 3 2 সবগুলো পজিটিভ, ও বাগো দেখো তো এটা সবগুলো যখন পজিটিভ, ও দেখো 4 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 10, ওরে বাড়তেছে আর বাড়তেছে, উঠতেছে। ও যখন ধনাত্মক, ও কি পাচ্ছে দেখো তো, ও পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো ও যখন শূন্য হয়ে গেছে, ওর কোনো পরিবর্তন হয় নাই, নো পরিবর্তন, নো পরিবর্তন, কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, নো পরিবর্তন। কেমন? আবার দেখো উঠতেছে, যেখানে উঠতেছে সেখানে আবার কমে গেছে, হ্রাস পাচ্ছে। তার মানে অসার, অসার প্রান্তিক উপযোগ যদি ধনাত্মক, শূন্য, ঋণাত্মক হয়, মোট উপযোগের 3 ধরনের পরিবর্তন দেখা যায়। 3 ধরনের পরিবর্তন দেখা যায়। অনেক সময় বাড়ে, অনেক সময় কোনো পরিবর্তন হয় না, অনেক সময় হ্রাস পেয়ে যায়। তাইলে মারাত্মক কথা না, গুরুত্বপূর্ণ কথা। চলো, যদি হয় এরকম হয় তখন আমরা কথাগুলো কিভাবে লিখবো? দেখো 1 নম্বর সম্পর্ক লিখতেছি, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ দেখো স্যারকে একটু ইন্সপায়ার করার জন্য, ইন্সপায়ার মানে কি নাম্বার বাড়ানোর জন্য স্যারকে একটু পাম দিতে হবে। কিভাবে দিবে? স্যারের সাথে কথা বলার সুযোগ আছে না, খাতার মধ্যে এমন কিছু লিখতে হবে স্যারের দেখার সাথে সাথে যাতে তোমার লেখার প্রেমে পড়ে যায়। তোমার প্রেমে না, তোমার লেখার প্রেমে। কেমন? তুমি এমন ভাবে লিখবা যাতে স্যারের দেখার পর মনে হয় যে কিরে এটা তো জয় স্যারের রেস্টুরেন্ট, এটা যাতে স্যারের মধ্যে ফিলটা চলে আসে। কেমন? তাহলে কি করবা? প্রান্তিক উপযোগ ব্র্যাকেটের ভিতরে এমইউ লিখে দিবা, একটু দেখতে সুন্দর লাগে, স্যারের চোখগুলো ওখানে যাবে। এমনিতে বাংলা লিখে দিলে সবগুলো এবার সবাই তো বাংলা লিখবে, তুমি একটু ইংলিশ টিংলিশ মিক্স করে লিখলে ওরে বাবা ছেলে তো অনেক ভালো লিখে, এটাই বলবে। প্রান্তিক উপযোগ ধনাত্মক হলে, প্রান্তিক উপযোগ কি হলো স্যার? ধনাত্মক হলে। প্রান্তিক উপযোগ কি হলে? ধনাত্মক হলে। মোট উপযোগ, মোট উপযোগ টিইউ বৃদ্ধি পায়। মোট উপযোগ টিইউ কি পায় বলতো? বৃদ্ধি পায়। কত সুন্দর কথা, টিইউ কি পায়? বৃদ্ধি পায়। আচ্ছা দাঁড়াও, আমি একটু কষ্ট করে এটাকে একটু ছোট করে, এটাকে একটু ছোট করে এক্সাইট করে দিলে আমরা বোধহয় সব কথা একসাথে নিয়ে আসতে পারবো। একসাথে নিয়ে আসলে কত সুন্দর লাগে। পরিবারের সবাই একসাথে থাকলে যেমন সুন্দর লাগে, সব কথা এক জায়গায় থাকলে কত ভালো লাগে। মোট উপযোগ বৃদ্ধি পায়। কেমন? সবাই একসাথে থাকলে সুন্দর। নাম্বার 2, রিলেশন। নাম্বার 2 দেখো প্রান্তিক উপযোগ ধনাত্মক হলে তো ও বাড়বে। প্রান্তিক উপযোগ বলে দিচ্ছে আমি যতক্ষণ ধনাত্মক থাকবো, আমার পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ তুমি উঠতে পারবা, ঠিক আছে? কিন্তু আমার পকেট যখন শূন্য হয়ে যাবে তখন তোমার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে কি বলা যায়? দেখো এটাকে সুন্দর করে বলবো, সুন্দর করে বলবো। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ এমইউ শূন্য হলে, প্রান্তিক উপযোগ এমইউ কি হলে? শূন্য হলে। প্রান্তিক উপযোগ এমইউ কি হলে? শূন্য হলে। এটা যদি শুদ্ধ হয়, এই দেখো মোট উপযোগ আগেও দোষ, এখানেও দোষ, মোট উপযোগের কোনো পরিবর্তন হয় না, এটাও বলা যাবে। তবে সব থেকে সুন্দর কি জানো? সব থেকে সুন্দর কি জানো? প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ টিইউ সর্বোচ্চ হয়। মোট উপযোগ টিইউ কি হয় বলতো? সর্বোচ্চ হয়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টিইউ সর্বোচ্চ হয়। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। স্যার তুমি যদি বলো স্যার একটা এমসিকিউ আসবে এরকম, একটা এমসিকিউ বলেন তো, আমি বলবো এই লাইনটা দেখো। তুমি যদি বলো স্যার একটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এখান থেকে কোনটা বলেন তো, আমি বলবো এই লাইনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই লাইনটা সব থেকে পরীক্ষায় আসার উপযোগী, এই লাইনটা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন হয়ে থাকে, এই লাইনটা সর্বোচ্চ সংখ্যক বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এসেছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, ও যখন শূন্য হয়, প্রান্তিক উপযোগ যখন কি হয়? শূন্য হয়, মোট উপযোগ তখন সর্বোচ্চ।
কেন জানো? কারণ ও যদি শূন্য না হয়ে যদি একটা মান হইতো, যে কোনো একটা মান হইতো, তখন ও কিন্তু বেড়ে যেত। আর ও শূন্য হলে ওর কোনো পরিবর্তন হবে না, তার মানে ও সর্বোচ্চ, এর উপরে যাওয়া যাবে না। শূন্য মানে কি? ও এমন ভাবে মনে করে এই দ্রব্যটা এমন ভাবে খাইছে, খাইতে এই দ্রব্যের প্রতি তার আর কোনো আগ্রহ নেই। এরপরে যদি সে মাগার কোনো কারণে যদি এটা বাগ না পেয়ে খেয়ে ফেলে, তাহলে সে অসুস্থ হয়। এখানে কোনো আগ্রহ নাই, মানে এখানে বাড়ার আর সুযোগ নেই, এখানে সর্বোচ্চ আর বাড়ার সুযোগ নেই। কিন্তু এখান থেকে বাড়ার সুযোগ ছিল। দেখো আমি যখন সেটটা খাইছি, 5 নম্বরটা যখন খাচ্ছি, দেখো 5 নম্বর আপেলটা যখন আমি খাচ্ছি, এটা 0 হওয়ার কারণে, 5 নম্বর আপেলটা 0 হওয়ার কারণে এটা সেম রয়ে গেছে। আমি যদি এখানে 1 পাইতাম, এখানে 1 বেড়ে যেত, 2 পাইলে 2 বেড়ে যেত, 5 পাইলে 5 বেড়ে যেত। আমি এটা 0 মানে কি জানো? এই আপেলটার প্রতি আমার আর কোনো আগ্রহ নাই, এটা আমাকে কেউ জোর করে খাওয়াতে পারবে না। যদি জোর করে খাবে আমি অসুস্থ হবো, মানে এটা নেগেটিভ হয়ে যাবে। এই জন্য এখানে সর্বোচ্চ প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। অনুধাবনমূলক প্রশ্নে আসে। চলো 3 নম্বর সম্পর্কটা দেখে। 3 নম্বর সম্পর্কটা দেখো, ও যখন ঋণাত্মক হয়ে পড়ছে তখন ও দেখো কমে গেছে। তাহলে প্রান্তিক উপযোগ MU, প্রান্তিক উপযোগ MU ঋণাত্মক হলে, প্রান্তিক উপযোগ MU কি হলে? ঋণাত্মক হলে মোট উপযোগ TU হ্রাস পায়। এই 3টা ক্লিয়ার কিনা বলো? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো 3 ক্লিয়ার লিখো, 3 ক্লিয়ার। আমরা একদম দৃশ্যমান সম্পর্কগুলো দেখে বস, দৃশ্যমান সম্পর্কগুলো দেখে বস। ধনাত্মক মান 1/4 থাকবে এরকম বলতে পারবো না তো। মোট উপযোগ TU হ্রাস পেলে প্রান্তিক উপযোগ আমি ঋণাত্মক থাকবে। শোনো, আমরা মোট উপযোগটা মূলত প্রান্তিক উপযোগ থেকেই পাই। কেমন? প্রান্তিক উপযোগ থেকেই মোট উপযোগটা পাই। এই জন্য আমরা সবসময় ওকে বেস করে বলবো, প্রান্তিক উপযোগকে বেস করে ওর কথা বলবো, মানে ও কি হলে ও কি হবে, ও কি হলে ও কি হবে। এখান থেকে আরেকটা কি বলবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ কি বলবো। দেখো কয়েকটা কি বলতেছি, দেখো যেমন এখানে একটা কি তো গেল, আরেকটা কি বলতেছি। দেখো আমি যত খাচ্ছি, আমি যত দ্রব্য ভোগ করতেছি, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে প্রান্তিক উপযোগটা তত কমে যায়। অর্থাৎ এখান থেকে একটা কথা বলা যায় না, দ্রব্যভোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক বিপরীতমুখী বা ঋণাত্মক। বিপরীতমুখী বা কি বলতো? ঋণাত্মক। আরেকটা কথা কি জানো? এই যে এর সাথে যে এর সম্পর্ক বিপরীতমুখী, এই যে এদের দুজনের সম্পর্ক যে বিপরীতমুখী বা ঋণাত্মক, এটার কারণে কি জানো? এটার কারণে MU রেখা নিম্নগামী হয়। ওই যে একটু আগে দেখছো না, MU রেখাটা এরকম করে নিচে নেমে যাচ্ছে, MU রেখাটা নিচে নেমে যাচ্ছে। পরীক্ষা আসতে পারে MU রেখা নিম্নগামী হয় কেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। দেখো খুব মারাত্মক প্রশ্ন। MU রেখা নিম্নগামী হয় কেন? MU রেখা নিম্নগামী হয় কেন জানো? দ্রব্যভোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্কে বিপরীত। তুমি যত দ্রব্যভোগ করতে থাকবে, প্রান্তিক উপযোগ তত কমে যাবে, নিম্নগামী হবে। এই জন্য MU রেখাটা নিম্নগামী হয়। খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু সচরাচর সেগুলো আমরা দেখি না। ওকে, 3 ক্লিয়ার হলে বাকি 3টা সম্পর্কে আসো। তাহলে 3টা ক্লিয়ার করে দিছি ভাই, 3টা এখানে ক্লিয়ার করে দিছি। 1, 2, 3 এগুলো তোমরা বুঝে গেছো, আই হোপ। 1, 2, 3 এগুলো বুঝে গেছো। বাকি 4, 5, 6 এই সম্পর্কে 3টা বোঝার জন্য আমাকে 3টা জিনিস তোমাকে দেখাতে হবে। দেখো আমি তোমাকে 3টা বক্স দেখাচ্ছি, তাহলে তুমি ভালোভাবে বুঝবা। এগুলা আমি যেভাবে দিচ্ছি এভাবে করে তোমাকে কেউ দিবে না, কেমন? এগুলা তোমাকে বইয়ে এভাবে করে সাজানো নেই। তুমি বইয়ে সাজানো নেই বলে তো আমার কাছে আসছো সাজাই গুছাই দেওয়ার জন্য। তাহলে আমি সাজাই গুছিয়ে দিচ্ছি, তুমিও সাজাই গুছাই সুন্দর করে খাতাটা নোট করে বাসার মধ্যে আলমিরার মধ্যে রেখে দিবা। পড়ার দরকার নাই, কেমন? কারো পড়লে তো পেরে যাবা, তোমাদের তো পারলে দোষ, তোমরা তো পারবা না, এরকম হইতে হবে। চলে যাবি? আচ্ছা ঠিক আছে। 1, 2, 3 কেমন? 3টা খাইছি। এখানে দেখো এটা 5, 6, 7, এটা 5, 5, 5, এখানে 5, 4, 3। একটু খেয়াল করো। আমি যদি বলি যে প্রথমটা 1 নম্বর থেকে, তোমাকে আমি যদি বলি 1 নম্বর থেকে টিউটা বের করো, তো তোমরা টিউটা বের করো। টিউ মানে কি বলতো? মোট। ওই একজন বলছে আজকে ফার্স্ট। টিউ মানে মোট মানে কোনাকুনি যোগ। হ্যাঁ এমসিকিউ। মোট মানে কি? কোনাকুনি যোগ। দেখি যোগ করো।
দেখো তো যোগ করে দেখো তো, কোনাকুনি যোগ করো, এই কোনাকুনি নাই, এটা কোনাকুনি 5, কোনাকুনি 5 6 11, এটা হচ্ছে 18, এটা 5 5 5 10, এটা 15, কেমন কোনাকুনি 5 5 4 9, কোনাকুনি যোগ করলে 12, কেমন এরকমই তো নাকি? এটা 9, এটা হচ্ছে 12। একটু খেয়াল করবা তোমরা, দেখো এখানে 5 থেকে 9 হচ্ছে, তোমরা আমাকে একটু নিজেরা বলো, তোমরা একটু নিজেরা বলো যে এই যে 5 থেকে 9 11 হচ্ছে, 11 থেকে 18, বলো এটা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই যে 5 থেকে 10, 10 থেকে 15, তাহলে কি পাচ্ছে? এটাও বৃদ্ধি পাচ্ছে। 5 থেকে 9, 9 থেকে 12, 12, তোমার আগে 5 টাকা ছিল, এখন 9 টাকা, এখন 12 টাকা হয়েছে, বলো তোমার টাকা বাড়ছে নাকি কমছে? বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো সব সময় এই টিউটা বৃদ্ধি পাচ্ছে, টিউটা সবসময় বৃদ্ধি পাচ্ছে, টিউটা সবসময় কি বৃদ্ধি পাচ্ছে। কেন জানো টিউটা কেন বৃদ্ধি পাচ্ছে জানো? কারণ দেখো ও পজিটিভ, 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 সবগুলো পজিটিভ। তো আমরা একটু আগে না শিখে আসছি, ও যতক্ষণ পজিটিভ, ও যখন পজিটিভ, ও যতক্ষণ পজিটিভ, দেখো ও যতক্ষণ ধনাত্মক, এই খেয়াল করো, ও যতক্ষণ ধনাত্মক ও ততক্ষণ কি বাড়বে, টিও ততক্ষণ বাড়বে, এই জন্য ওরা বাড়তেছে। তবে দেখো এই বৃদ্ধি, এই বৃদ্ধি, এই বৃদ্ধি, এই বৃদ্ধি, এই বৃদ্ধি, এই বৃদ্ধি, তিনও বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে, এই তিনও বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে, এই তিনও বৃদ্ধির মধ্যে, এই তিনও বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে। দেখো তিনটা বৃদ্ধির মধ্যে পার্থক্য আছে, কেমন কেন পার্থক্য আছে? দেখো আমি যদি বলি তোমাকে, এই দেখো আমি যদি বলি তোমার থেকে 2 টাকা আছে, তারপর 4 টাকা হয়েছে, তারপর হচ্ছে 6 টাকা হয়েছে, তারপর 8 টাকা হয়েছে, দেখো সমান সমান ভাবে বাড়তেছে, সমান সমান, এটাকে বলা হয় সমানুপাতিক, সমানুপাতিক হারে বাড়তেছে, সমানুপাতিক হারে, ঠিক আছে? আমি বললাম তোমার 2 টাকা, তোমার কাছে 2 টাকা ছিল, 2 টাকা থেকে এখন 6 টাকা হয়ে গেছে, কেমন? এরপর 10 টাকা হয়ে গেছে, এরপর 12 টাকা হয়ে গেছে। মনে রাখবা এই যে দেখো 2, তো 2 এর পর কয় টাকা হওয়ার কথা ছিল? সমান হারে বাড়লে 4 টাকা, 4 চেয়ে বেশি না, বেশি হলে এটাকে বলা হয় ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি। আমি বললাম তোমার কাছে আগে 2 টাকা ছিল, এখন 3 টাকা, দেখো 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, ঠিকই বাড়ছে, বাট 2 টাকা থেকে 4 টাকা হলে সমানুপাতিক, এখন 4 চেয়ে একটু কম, ঠিক আছে? এটা মনে করো যে 5 টাকা, এটা মনে করো যে 6 টাকা, দেখো বাড়ছে ঠিকই, কিন্তু এটা কম হারে বাড়ছে, এই জন্য এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান। যদিও এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি পড়া নেই, আমি তোমাকে আরেকটু দেখাচ্ছি, আরেকটু দেখাচ্ছি, আরেকটু যত দেখবে তত ভালো লাগবে, কেমন? আমি বললাম 5 টাকা ছিল, সমানুপাতিক হারে হলে 10, তারপর 15, ঠিক আছে? সমানুপাতিকটা বুঝতে পারলে বুঝবা, অলরেডি বুঝে গেছে, সমানুপাতিক মানে সমান হারে, সমানুপাতিক হারে বাড়তেছে, তোমার থেকে আগে 5 টাকা ছিল, 10 টাকা হয়েছে, 15 টাকা, এটা 5 ছিল, 10 ছিল, 15 হয়েছে, উপযোগ আস্তে আস্তে বাড়তেছে, এটা সমানুপাতিক হারে। 5 10 হওয়ার কথা হয়ে গেছে 12, হওয়ার কথা 15 হয়ে গেছে 18, এটা বেশি আরো বাড়ছে না, এটাকে বলা হয় এটাকে বলা হয় ক্রমবর্ধমান হারে। ধরে নাও প্রথমে 5, কেমন? এরপর 10 হওয়ার কথা কিন্তু হয়েছে 8, দেখো বাড়ছে, ঠিক আছে বাড়ছে, বাট সমানুপাতিকের চেয়ে কম, ঠিক আছে? এটাও বাড়ছে কিন্তু সমানুপাতিকের চেয়ে কম, সমানুপাতিক চেয়ে কম, ঠিক আছে? এটা 11 দিলে ভালো হবে। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান হারে, ক্রমহ্রাসমান হারে, ক্রমহ্রাসমান হারে, ক্রমহ্রাসমান হারে। এগুলো বুঝতে পারছো কিনা? এগুলো বুঝতে পারছো কিনা? এগুলো যদি বুঝতে পারো যে হয়, তাহলে দেখো তো এটা 5 11 18, বলো এটা কি হারে বাড়ছে? এটা তো বাড়ছে কিন্তু কি হারে? 1 নম্বরটা বলো তো, তোমরা এইভাবে করে বলো, 1 নম্বর এ হারে বাড়ছে, এ হারে বৃদ্ধি পাচ্ছে, কোন হারে বৃদ্ধি একটু বলো তো, 1 নম্বর কি হারে বৃদ্ধি? ওহো আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না, 1 নম্বর কি হারে বৃদ্ধি একটু বলো তো, 1 নম্বর কি হারে বৃদ্ধি পাইছে একটু বলো দেখি, কমেন্ট করো সবাই, 1 নম্বর কি হারে বাড়ছে একটু সবাই কমেন্ট করো, 1 নম্বর কি হারে বাড়ছে সবাই একটু কমেন্ট করো তো, আমি তো দেখতে পাচ্ছি না, মোবাইল চেঞ্জ করতে হবে, একটা ভালো মোবাইল নিতে হবে। ক্রমবর্ধমান হারে 5, তো 5 এর সমানুপাতিক কত? 10 হবার কথা না, কিন্তু 10 এর চেয়ে বেশি হয়েছে না, বেশি হলে এটাকে আমরা কি বলবো বলতো? ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি। দেখো তো এটা 5 10 15 সমান হারে বাড়ছে না, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি, সমানুপাতিক হারে বৃদ্ধি। এটা দেখো 5 10 হবার কথা হয়েছে 9, কিন্তু এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, দুইটা দেখলে হয়ে যায় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। তাহলে আমরা বুঝাতে যাচ্ছি সকল বৃদ্ধি একই রকম নয়, সকল বৃদ্ধি একই রকম নয়, টিউ বৃদ্ধি পাবে ঠিক আছে, কিন্তু সবসময় একইভাবে বাড়বে না, টিউ বৃদ্ধি পাবেটা এক এক সময় এক এক রকম, কোন সময় ক্রমবর্ধমান হারে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে, ক্রমহ্রাসমান হারে বাড়বে, সেটা ডিপেন্ড করতেছে এমইউ এর উপর। ভাইয়া কার উপর বলতো? এমইউ এর উপর। দেখো ও যখন বাড়ে, দেখো ও বাড়তেছে, এমইউ যখন বাড়তেছে ও তখন ক্রমবর্ধমান হারে বাড়তেছে,
ও যখন স্থির, দেখো ও যখন স্থির, ঠিক আছে, ও যখন স্থির ও সমানুপাতিক হারে বাড়তেছে, আর ও যখন হ্রাস পাচ্ছে, সে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। তাহলে কিভাবে বলবো প্রান্তিক উপযোগ। দেখো খেয়াল করো, প্রান্তিক উপযোগ এমইউ বৃদ্ধি পেলে মোট উপযোগ টিইউ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। খেয়াল রাখবা বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ এমইউ স্থির পেলে না, স্থির থাকলে, অনেকে বলে পেলে, কেমন সবসময় পেলে না, এগুলো ঠিকঠাক করে লিখতে হবে, কোন সময় কি বলবে সেটা ঠিক রাখবে। স্থির থাকলে মোট উপযোগ টিইউ সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। দেখো বৃদ্ধি পায়, ও বৃদ্ধি পায়, আর ও দেখো প্রান্তিক উপযোগ এমইউ হ্রাস পেলে, হ্রাস পেলে মোট উপযোগ টিইউ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। দেখো অনেকে ভুল করে, দেখো ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় না বলে, অনেকে হ্রাস পায় বলে, এগুলো সবগুলো বৃদ্ধি, কিন্তু সবগুলো বৃদ্ধি পায়, কিন্তু হারটা ভিন্ন। হারটা ডিপেন্ড করতেছে এমইউর উপরে, ও বৃদ্ধি পেলে, ও স্থির থাকলে, ও হ্রাস পেলে। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝবা। দেখো আমি তোমাকে আরো ক্রিটিক্যাল করতেছি। দেখো এই তিনটা কথা আমরা সবাই ভাবে বাংলা কথা বলে ফেলছি না। এমইউ বৃদ্ধি পেলে তোমাকে যদি হার্ড করতে চাই, খেয়াল করো, তোমাকে যদি কঠিন করে প্রশ্ন করতে চাই, এমইউ বৃদ্ধি পেলে বলবে না, বলবে এই এমইউটা যদি তুমি আঁকো, এই এমইউ রেখাটা যদি আঁকো, এখানে কিউ, এখানে যদি এমইউ আঁকো 5 6 7 1 2 3 1 2 3 এভাবে করে এমইউটাও পড়ে যাবে, এখানে যদি এমইউটা আঁকো, এই এমইউটা এভাবে ভূমির সমান্তরাল, দেখো 1 2 3, এখানে শুধু 5, 1 হলো 5 2 হলো 5 3 হলো 5, এটা সোজা। আর এটা কি এমইউটা নিচে আসবে, এই এমইউটা নিচে আসবে 5 7 3, দেখো 1 হলে 5 2 হলে 4 এরপর 3, এরকম করে নিচে আসবে। তাহলে এমইউ বৃদ্ধি পেলে যে কথা, এমইউ রেখা ঊর্ধ্বগামী হলে একই কথা, এমইউ স্থির থাকলে, যে কথা মনে রাখবা, এমইউ রেখা ভূমির সমান্তরাল একই কথা, বি স্থির থাকলে যে কথা, এমইউ রেখা ভূমির সমান্তরাল একই কথা। এমইউ হ্রাস পেলে যে কথা, এসব ভাই কালকে শীটটা বেশি বের করিয়েন না, কারণ আমি দুপুরবেলা কমাই ফেলবো তো পিএইচ। এটা কয়টা বের করছে, এটা কালকে সকালে দিতে হবে তো, 30টা 35টা বের করেন। এমইউ হ্রাস পেলে যে কথা, এমইউ রেখা নিম্নগামী, এটা সরাসরি বের করে ফেলেন, উপরে হাইটলাইন দরকার নেই, বাদ দেন। এমইউ রেখা নিম্নগামী একই কথা, ঠিক আছে। তাহলে তোমাকে এমইউ বৃদ্ধি পেলে না বলে বলবে এমইউ রেখা ঊর্ধ্বগামী হলে কি হারে বাড়ে, এমইউ রেখা ঊর্ধ্বগামী হলে টিইউ কি হারে বাড়ে। এমইউ রেখা স্থির থাকা যে কথা, ভূমির সমান্তরাল একই কথা, ভূমির সমান্তরাল হলে কি হারে বাড়ে। এমইউ রেখা হ্রাস পেলে এটা কি হারে বাড়ে। দেখছো এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, এমসিকিউতে তোমাকে এগুলো প্যারা দেবে, এই জন্য আমি বারবার বুঝে দিচ্ছি। বৃদ্ধি পেলে যে কথা, তোমার এমইউ রেখা ঊর্ধ্বগামী হলে একই কথা। দেখো এগুলো আরো কঠিন করা যায়। দেখো এই রেখা উপরে যখন যাচ্ছে, এটা ঢাল ধনাত্মক, আর এটা ভূমির সমান্তরাল হলে ঢাল শূন্য, আর এটা নিম্নগামী হলে ঢাল হচ্ছে ঋণাত্মক, ঢাল হচ্ছে কি বলতো ঋণাত্মক। এটা এভাবে বলতে পারে যে এমইউ রেখার ঢাল ধনাত্মক হলে, এভাবে করে বলতে পারে এমইউ রেখার ঢাল ধনাত্মক হলে কি হবে, অথবা বলতে পারে এমইউ রেখার ঢাল শূন্য হলে কি হবে সেটা বলো, এটাও বলতে পারে। অথবা বলতে পারে এমইউ রেখার ঢাল ঋণাত্মক হলে কি হবে, এভাবে করেও বলতে পারে। এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বলো তো? এই জিনিসগুলো ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো। এই 6টা সম্পর্ক দিয়ে আর কোনো কথা হবে না, এই 6টা জিনিস ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো।
এই 6টা জিনিস ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো তো বাবা, একটু কষ্ট করে। এমইউ রেখার উর্ধ্বগামী যে কথা, এমইউ রেখার ঢাল ধনাত্মক এগুলো, সমান্তরাল ঢাল শূন্য, নিম্নগামী ঢাল ঋণাত্মক। এগুলো মুখস্থ করবা দরকার হলে, এগুলো দরকার হলে মুখস্থ করবা। এগুলো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো। আমি টোটাল কথা বুঝাইছি কি জানো, এই 3টা লাইন বৃদ্ধি পেলে না বলে, স্থির থাকলে না বলে, হ্রাস পেলে না বলে, তোমাকে এভাবে করে ঘুরাইতে পারে। আর এগুলো তো তোমাদের ওই আগের সম্পর্কে 3টা দেখাইছে, ওই 3টা সম্পর্ক, আগের 3টা সম্পর্কে যেগুলো বলছি সেগুলাই। কথা ক্লিয়ার কিনা বলো সবাই, সবাই ক্লিয়ার কিনা বলো। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, একটা জিনিস পড়াই শেষ করে দিব। একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওই জিনিসটা একটু পড়াই শেষ করবো। একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওটা পরে শেষ করবো। আগে সবার ক্লিয়ার কিনা বলো। এতক্ষণ কই চলে গেছিল ফোলা ভাই, আবার ওয়াচিং দেখাচ্ছে। ভাই আমার কি হয়েছে আজকে, এত কাছেই কেন? কিরে ভাই তোরা কি বুঝোস নাই? আমি তো কমেন্ট পাচ্ছি না কেন? স্যার মেসেজ সিন করে রিপ্লাই দিয়েন, তাই রিপ্লাই দিয়ে দেয়। অল ক্লিয়ার। স্নিগ্ধ বণিক বলতেছে 1 2 3। 1 2 3 কি? স্নিগ্ধ তুই কি বলতে চাচ্ছ সবাইকে বুঝা, আমি বুঝি নাই। হোয়াট ডু ইউ মিন বাই 1 2 3? ভাইয়া আর কত সময় পড়াবেন? চার্জ মাত্র 7%। চার্জে দিয়ে ভাইয়া ছুটি দেন। আর ছুটি দিচ্ছে, আগে এগুলো পড়, আগে এটা পড়। লাস্ট একটা টপিক দেখো, এই যে আমরা দেখো প্রান্তিক উপযুক্ততা দেখতেছি সবসময় কমে যায়। এই দেখো এটাও কমে যাচ্ছে, এটাও কমে যাচ্ছে, আবার এর আগে একটা দেখাইছিলাম এটাও কমে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি এইদিকে তাকাও, এখানেও দেখো, এখানেও কমে যাচ্ছে। এতগুলো প্রান্তিক উপযোগ দেখাচ্ছি না, এটাও কমে যাচ্ছে। তো এতগুলো যদি প্রান্তিক উপযোগ কমে যায়, এতগুলো যে প্রান্তিক উপযোগ যে কমে যায়, এই জিনিসটাকে বলা হয়, এই যে তুমি একটা জিনিস বারবার খাওয়ার পর, একটা জিনিস বারবার খাওয়ার পর ওই তোমার যে উপযোগটা কমে যাচ্ছে, উপযোগটা যে কমে যাচ্ছে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। শুধু আজকে এই টপিকটা পড়া শেষ করবো, নেক্সট ক্লাসে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। নেক্সট ক্লাসে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি। আবার যায় যে একটা দ্রব্য বারবার খেতে থাকলে ওই দ্রব্যের প্রতি আগ্রহটা কমে যায়, এটাকে বলা হয় ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি। এখান থেকে 4টা বিষয় শিখতে হয় যে কোনো বিধি। আমি তোমাদেরকে বারবার বলি কিন্তু, হ্যাঁ, যে কোনো বিধি পড়ার জন্য 4টা বিষয় পড়বা। কে দিছে, কখন দিছে, কিভাবে দিছে। কে কখন কিভাবে দিছে, এটা একটা আবার প্রশ্ন। কে কখন কিভাবে দিছে, এটা একটা প্রশ্ন। কে কখন কিভাবে দিছে। এরপর হচ্ছে ও কি বলতে চাইছে আসলে, ওর মূল বক্তব্যটা কি, ওর মূল বক্তব্য। এরপর হচ্ছে অনুমিত সত্যগুলো কি কি। অনুমিত সত্য এখানে কতগুলো শর্তের আলোকে এই বিধিটা দিছে, আর এটার কোনো সমালোচনা। দেখো অনেকে বলে সমালোচনা, অনেকে বলে ব্যতিক্রম, অনেকে বলে সীমাবদ্ধতা। ঠিক আছে, অনেকে বলে সীমাবদ্ধতা। ঠিক আছে, অনেকে অনেক কথা বলে। তো যে যেটা বলুক না কেন সেম কথা। প্রথমে জানতে হবে কে দিছে, কখন দিছে, কিভাবে দিছে, কি বক্তব্য রাখছে, অনুমিত অনুমিত সত্যগুলো কি কি, সমালোচনা বা ব্যতিক্রম, 4টা বিষয় পড়তে হবে। কেমন? তো মূল বক্তব্যটা আমরা অলরেডি বুঝে ফেলছি, যে মূল বক্তব্যটা আমরা বুঝে ফেলছি যে তুমি কি একটা জিনিস বারবার খেলে ওই জিনিসের প্রতি আগ্রহটা কমে যাবে, এটাই তো মূল বক্তব্য। এখন এই কথাগুলো কে বলছে, কে বলছে প্রথম। ঠিক আছে, মনে রাখবা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রথম ধারণা দেন। প্রথম কি দেন? ধারণা দেন তোমার হচ্ছে হেনরিক গোসেন। ঠিক আছে, উনি জার্মানের অর্থনীতিবিদ ছিলেন। হেনরিক গোসেন জার্মান নিবাসী, ফরাসি অর্থনীতিবিদ ছিলেন, ফরাসি অর্থনীতিবিদ। হেনরিক গোসেন প্রথম ধারণা দেন, খেয়াল করবা। কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পরিপূর্ণতা দেন আলফ্রেড মার্শাল। কেবল পরিপূর্ণতা দিচ্ছে আলফ্রেড মার্শাল, এই জন্য ওকে বলা হয় মূল প্রবক্তা। পরীক্ষা যদি আসে মূল প্রবক্তাকে মার্শাল,
কিন্তু প্রথম যদি জিজ্ঞেস করে প্রথম ধারণা কে দেয়, প্রথম ধারণা, তাহলে গোসেন। প্রথম ধারণা দিচ্ছে গোসেন, পরিপূর্ণতা দিচ্ছে কে, আলফ্রেড পাশাল, মূল প্রবক্তাকে আলফ্রেড পাশাল। তাহলে কখন দিচ্ছে, তাহলে কে দিচ্ছে, কখন দিচ্ছে, দিচ্ছে হচ্ছে আলফ্রেড পাশাল। কে, আলফ্রেড পাশাল। কখন, 1890 সালে, 1890 সালে। তাহলে কে, কখন, কিভাবে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, ইকোনমিক, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই গ্রন্থে ধারণা দিয়েছে। হ্যালো, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে আলফ্রেড মার্শাল 1890 সালে ক্রমশ প্রান্তিক উপযোগীদের পরিপূর্ণতা দিচ্ছে। তাহলে কে, কখন, কিভাবে দিচ্ছে চলে আসে, কে, কখন, কিভাবে দিচ্ছে চলে আসে। কালকে সকালে আমি শীত কিভাবে দিব, হ্যাঁ কে জানবে, মানে আপনারা কি কেউ ডিস্ট্রিবিউশন করছে, সকালে এসে করতে পারবে? আমার ক্লাসটা প্রথমে ফার্স্ট ইয়ারে আমার, তাহলে আমি রাতের ভিতরে এটা শর্টকাটে গিক করে ফেলি। আমি সকালবেলা ওয়াইফাই বের করতে পারবো বাসায় গেলে, তাহলে আমি আরো শর্টকাট করে দিতে পারবো। তো সকালবেলা 7টা বাজে দিয়ে দিলে, লাভ ইউ, থ্যাংক ইউ। সকালবেলা তো দিয়ে দিতে পারবেন নাকি? ওকে, ধন্যবাদ। তাহলে কে, কখন, কিভাবে দিচ্ছে বুঝতে পারছে। এবার আসো মূল বক্তব্য কি ছিল, ওদের মূল বক্তব্য কি ছিল। ওই যে আমরা যেটা বলছি সেটা মূল বক্তব্য, আমরা যেটা বলছি সেটা যে একটা জিনিস বারবার খেলে আগ্রহ কমে যাবে, সেটা একটা জিনিস বারবার খেলে আগ্রহ কমে যাবে সেটা। কিন্তু অর্থনৈতিক ভাষায় সেটা কিভাবে বলে, কিভাবে বলে দেখো, কোন ব্যক্তি, আচ্ছা প্রথম একটি নির্দিষ্ট সময়ে বলি, কেমন, একটি নির্দিষ্ট সময়ে একজন বক্তা কোন নির্দিষ্ট দ্রব্যের, দেখো নির্দিষ্ট সময়ে একজন বক্তা কোন নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক ভোগ, বিভিন্ন একক ক্রমাগতভাবে লিখতে, কেমন, ক্রমাগতভাবে মানে একটা পর একটা, ক্রমাগতভাবে বিভিন্ন একক ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশই হ্রাস পায়। প্রান্তিক উপযোগ ক্রমশই কি পায়, হ্রাস পায়। মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশই হ্রাস পায়। ওই যে আমরা যে আগ্রহ কমে যায় বলছি, আগ্রহ কমে যায় যেটা বলছি সেটা এখানে তোমার হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি বলছে আর কি। মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ক্রমশই হ্রাস পায়। আমরা যেটা আগ্রহ কমে যায় বলছি সেটাই। একটা জিনিস বারবার খেতে থাকলে আগ্রহ কমে যায় যে কথা, এইটাই একই কথা, একটু ম্যাথমেটিক্যালি বলছি। মূল বক্তব্য গেল, মানে টোটাল কথা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সময়ে, মনে করো যে সকালবেলা, ঠিক আছে, এখানে কোনো ব্রেক নাই, কোনো বিরতি নাই, কোনো বিরতি থাকবে না। সকালবেলা বসে এরকম তোমার আম্মু এরকম প্লেটের উপর প্লেট কেমন নুডলস বানাই দিল, নুডলস তৈরি করে দিল, কেমন নুডলস বানাতে পারি না আমি, আচ্ছা এরকম মনে হয় নুডলস, আচ্ছা দেখা হবে ওকে, সমস্যা নাই, বানাম ভুলভাল লিখতেছি। এখন তুমি এক প্লেটের পর যদি খাইতে থাকো, ঠিক আছে, একজন বক্তা কোন নির্দিষ্ট দ্রব্য কেমন, এই সবগুলা নুডলস বারবার খেতে থাকলে ওই দ্রব্যের প্রতি আগ্রহ কমবে। তো এটা হচ্ছে কি, সকালবেলা খাচ্ছিস, কোনো বিরতি না দিয়ে খাচ্ছে, এই জন্য কোনো বিরতি থাকবে না, এই পর্যায়ে হচ্ছে আবার আগ্রহটা কমে যাচ্ছে। কিন্তু মনে করো একটা সকালে খাচ্ছি, একটা রাতে খাচ্ছি, এক প্লেট সকালে খাইলাম আর প্লেট রাতে খেলাম, ওই ক্ষেত্রে কিন্তু আগ্রহ কমবে না, একটা সকালে একটা রাতে গেলে আগ্রহ কমবে, আগ্রহ বাড়বে। আবার খেয়াল করে এখানে নুডলস খাচ্ছি, এটাতে তো নুডলস বানাই দিচ্ছে, কেমন নুডলস বানাই দিচ্ছে, এটাতে চিকেন ফ্রাই দিচ্ছে, খেয়াল করো চিকেন ফ্রাই, এখানে হচ্ছে মাটন কারি দিচ্ছে, একটু মাটন কষা করে দিল, এখানে একটু রুটি দিল, এখানে হচ্ছে একটু কোকা কোলা দিল, কেমন কোকা কোলা বা তোমার মোজো দিল,
এখন কিন্তু আর আগ্রহ কমবে না, এক এক সময় এক এক ফ্লেভার পাইলে আগ্রহ কমবে না, আগ্রহ বাড়বে। বুঝলে, নির্দিষ্ট জিনিস খাচ্ছিলাম, দেখো নির্দিষ্ট দ্রব্য খাচ্ছিলাম বলে আগ্রহ কমে যাচ্ছিল, আগ্রহ কমে যাচ্ছিল। কিন্তু এখন এরকম বানায় দিলে, একটার পর একটা প্লেট বানায় দিলে তুমি কি মানা করবা? বলো যে দাও, খাচ্ছি, মজা লাগবে। তাহলে দেখো, এই যে নির্দিষ্ট সময়ে খেতে হবে, নির্দিষ্ট দ্রব্যে খেতে হবে, এগুলো হচ্ছে এই বিধির শর্ত। কতগুলো কি আছে বলতো? শর্ত আছে। যে শর্তগুলো মানলে তখনই আগ্রহটা কমবে। আমরা যে বলছি আমাদের আগ্রহটা কমে যাবে, আমরা যে বলছি যে আমাদের আগ্রহ এভাবে কমে যাবে, এভাবে কমে যাবে। এখন আগ্রহটা কমার জন্য কিছু শর্ত আছে। কখন আগ্রহটা কমবে? আসলে আগ্রহ কমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমাদেরকে পড়তে হবে, এই শর্তগুলো পড়তে হবে। এখন শর্তগুলো কি কি? ওই অনুমিত শর্তগুলো কি কি? অনুমিত শর্তগুলো কি কি? যে নির্দিষ্ট সময়ে খেতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে। তারপর হচ্ছে তোমার নির্দিষ্ট দ্রব্য খেতে হবে, নির্দিষ্ট দ্রব্য খেতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বলে ভোক্তার রুচি, আয় ও পছন্দ, ভোক্তার রুচি, পছন্দ, আয় এগুলো স্থির থাকতে হবে, কারণ এগুলো পরিবর্তন হওয়া যাবে না। ভোক্তা যুক্তিশীল হইতে হবে, ভোক্তা কি হইতে হবে? যুক্তিশীল হইতে হবে। ঠিক আছে, যেটা খাচ্ছ, যে দ্রব্যটা তুমি ভোগ করতেছো, হ্যাঁ, ভোগকৃত দ্রব্যের দ্রব্য স্বাধীন হতে হবে। ভোগকৃত দ্রব্যটি স্বাধীন, মানে এটার সাথে আর অন্য কিছু কানেকশন থাকা যাবে না। যেমন কলম দিয়ে লিখতে, তোমার কি কলম দিয়ে লিখতে কালি লাগবে, ঠিক আছে, তাহলে ও কিন্তু স্বাধীন নয়, ও ওর উপর নির্ভর করতে হবে। ভোগকৃত দ্রব্যটা কি হইতে হবে? তোমার স্বাধীন হতে হবে, ঠিক আছে। এরপর বলছে অর্থের প্রান্তিক উপযোগী স্থির। এগুলো বুঝতে হবে না, এগুলো তোমরা অনার্স বুঝবা। অর্থের প্রান্তিক উপযোগী স্থির, অর্থের প্রান্তিক উপযোগ মানে 1 টাকা দিয়ে যে উপযোগটা পাচ্ছ, ঠিক আছে, 1 টাকা দিয়ে যে উপযোগটা পাচ্ছ সব সময় প্রান্তিক উপযোগটা স্থির থাকতে হবে। অর্থের প্রান্তিক উপযোগ মানে কি? 1 টাকা দেওয়ার কারণে যে উপযোগটা পাচ্ছি, অর্থের প্রান্তিক উপযোগ স্থির। এগুলো বুঝতে হবে, এগুলো কিছু জিনিস না বুঝলে তোমাকে মুখস্থ করতে হবে। এবার বলছে উপযোগ সংখ্যায় পরিমাপযোগ্য। উপযোগ সংখ্যা দ্বারা কি হইতে হবে? পরিমাপযোগ্য হইতে হবে, ঠিক আছে, সংখ্যা দিয়ে পরিমাপযোগ্য হইতে হবে। মার্শাল তো বলছে সংখ্যা দিয়ে পরিমাপযোগ্য হইতে হবে। এগুলো তুমি জাস্ট মুখস্থ করে রাখো, আর এগুলো তো বুঝে গেছি। এগুলো হচ্ছে শর্ত। এই শর্তগুলো না মানলে একটু কমেন্ট করে বলো তো, এই শর্তগুলো যদি না মানি তখন কি আগ্রহ কমবে? যেমন এই শর্ত যদি না মেনে আমি যদি বারবার নুডলস তাকিয়ে এক এক সময় এক এক খাবার খাই, তখন এই আগ্রহটা কমবে নাকি আগ্রহ বাড়বে? আগ্রহ বাড়বে না। এই আগ্রহ বাড়াটাই কি বলতো? আগ্রহ বাড়াটাই হচ্ছে ব্যতিক্রম। আগ্রহ যদি এভাবে বেড়ে যায়, আগ্রহটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম কখন হবে? শর্ত না মানলে। শর্ত কি? না মানলে, ঠিক আছে। শর্ত কি? শর্ত না মানলে কি হয়ে যাবে বলতো? শর্ত না মানলে কি হয়ে যাবে? শর্ত না মানলে ব্যতিক্রম তৈরি হবে, ব্যতিক্রম তৈরি হবে। হ্যাঁ, শর্ত না মানলে ব্যতিক্রম তৈরি হবে। আমি শর্তগুলো মানলে আগ্রহটা কমবে। আমার শর্তটা কেন? আমার আগ্রহটা কমে যাওয়ার, আগ্রহ কমে যাওয়ার শর্ত। এখন শর্ত যদি না মানি তখন আগ্রহ বেড়ে যাবে। আগ্রহটা কি? আগ্রহটা বাড়তে থাকবে। আগ্রহ বাড়তে থাকাটাই হচ্ছে আমাদের কি বলতো? আগ্রহ বাড়তে থাকাটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম। আগ্রহ বাড়তে থাকাটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। চলে এসে বলো, আমি তো যাই না, ঠিক আছে। ব্যতিক্রম, এখন ব্যতিক্রম কখন হয়? এই যে ব্যতিক্রম গুলো এখানে লিখে দিচ্ছি। যেমন ব্যতিক্রম যেমন হচ্ছে সময়ের ভিন্নতা হলে, কি বলতো? ব্যতিক্রম কখন হবে? যেমন সময়ের ভিন্নতার কারণে, সময়ের সময়ের ভিন্নতা, রাত একটা, দিন একটা, দুপুর একটা, এক সময়। দ্রব্যের ভিন্নতার কারণে, দ্রব্যের বিভিন্নতা লেখা আছে, কেমন? ভিন্নতা, ঠিক আছে। দ্রব্যের ভিন্নতা হলে, ভোক্তার আয় পরিবর্তন হলে, ঠিক আছে, আয় পরিবর্তন হলে। তারপর মনে করো রুচির পরিবর্তন হলে, আয় রুচির এগুলো যদি পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। আর তোমার হচ্ছে মনে করো যে পছন্দের, শখের কতগুলো দ্রব্য থাকে, শখের দ্রব্য, অনেক সময় অনেকগুলো জিনিস আমরা খুব শখ করে কিনি, তো এই জিনিসটা বারবার ইউজ করলে কি হবে? আগ্রহ কমবে না, আগ্রহ বাড়বে। শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। তারপর হচ্ছে দামি জিনিস, যেগুলোকে বলা হয় বাহ্যারম্ভপূর্ণ বা হচ্ছে বিলাসজাত দ্রব্যের বেলায় এই বিধি কি হয় না? কার্যকর হয় না। এরকম অনেকগুলো কারণ। তারপর মতো করে আবেগ, দেখো আবেগের কারণে এই বিধি কার্যকর হবে না। মনে করো একটা গান বারবার শুনলে আর গানটা শুনতে ইচ্ছে হয় না, একটা গান বারবার শুনলে গানটা ইচ্ছে হয় না। কিন্তু অনেকে প্রেমে পড়ে, ছ্যাঁকা খেয়ে আবেগের বসে
ঠিক আছে, এই তোমার হচ্ছে আবেগের কারণে দেখা যায় একটা গান বারবার শুনে, এরকম হামারি আদুরি কাহারি গানগুলো শুনে বারবার শুনে না, যত শুনে তত কান্না করে, তত আবেগ, কত ভালো লাগে তাদের। এরকম আবেগে পড়ে ওকে দুঃখের গান বারবার শুনে, তার কাছে উপযোগ কমে না, উপযোগ বাড়ে। কেন ছেড়ে গেল, আহা, কত জিনিস। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম। তো মোটামুটি তোমাদেরকে আমি আহ, উপযোগ দিয়ে যা যা কথা বলার সেগুলো বলতেছি, উপযোগ দিয়ে যেটা যেটা কথা বলার সেগুলো বলতেছি। ক্লাস 4-এ আমরা সলভ ক্লাস করব টপিক 1-এর উপর। আমাদের সলভ ক্লাস আগামীকালকে দিব, কেমন? আগামীকালকেই দিব সলভ ক্লাস, হবে ক্লাস 4-এ। ঠিক আছে, ক্লাস 4 হচ্ছে আমাদের সলভ ক্লাস। আজকে 3 গেল, ক্লাস 4-এ হচ্ছে সলভ ক্লাস। তোমরা বুঝছো, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, আমি তোমাদের কমেন্ট একটাও দেখি দেয়। বিশ্বাস করবে, তোমাদের একটা কমেন্টও দেখি দেয়, তোমরা দেখতেছে অনেকে কমে গেছো, বাসায় ঘুমাচ্ছ মনে হয়। ব্যতিক্রম স্বাভাবিকতার কারণে। ঠিক আছে, ও অনেকে অনেক কিছু লিখছো তা দেখতেছি। ও আমি এতগুলো বলে ফেলছি, আবেগ শখের বিষয় বিলাস দ্রব্য অনেকগুলো বলে ফেলছিলাম। আচ্ছা, তোমরা এখানে বই, আমাদের বই অনেকগুলো আছে, ওগুলো দেখলে হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছো কিনা বলো, সবাই শেষ করবো ক্লাস, অনেকক্ষণ নিয়েছে আজকে ক্লাস। আজকে তোমাদের সাথে অনেক ক্লাস করেছি, এই কই 1 ঘন্টা ক্লাস, আগে 2 ঘন্টা ক্লাস দিতাম। আবার কেমন তো হয় না যে ক্লাসে 3-4 বার করি, হ্যাঁ ওইটাই সমস্যা, ওখানে ক্রমশাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। আচ্ছা যাই হোক, চলো তাহলে শেষ করতেছি, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে সব ক্লাস করাবো, সুস্থ থেকো, টাটা।